মাননীয় বিধায়ক শ্রী ভগবান দাস, তৃতীয় অধিবেশনের প্রথম দিন গত 5 তারিখে রাজ্যের মহামান্য রাজ্যপাল মহোদয় উনি যে ভাষণ রেখেছেন, ওনার ভাষণের সমর্থনে আমি আমার আলোচনা খুব সংক্ষিপ্তভাবে রাখার চেষ্টা করব এবং মহামান্য রাজ্যপাল মহোদয়ের বক্তব্যের উপরে এই বিধানসভায় যে সকল মাননীয় বিধায়ক বিরোধিতা বা অ্যামেন্ডমেন্ট এনেছেন, আমি তার তীব্র বিরোধিতা করছি এবং সেটাকে আমি খণ্ডন করছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি প্রথমে আমার আলোচনার শুরুতে আমি বলতে চাই যে এ রাজ্যে বড় একটা অংশ যেটা এডিসি এলাকা বলে আমরা জানি, এবং ওই সমস্ত এলাকায় যারা বসবাস করে অধিকাংশ তার 90% জনগণ জনজাতি সমাজে রয়েছে। আমরা জানি এই রাজ্যের রাজন্য আমল ছিল এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের দ্বারা রাজ্য পরিচালিত হয়ে আসছে এবং প্রজা পালন হচ্ছে। এ রাজ্যের ইতিহাসে যে সুদীর্ঘ সময় যারা শাসন ক্ষমতায় ছিলেন, বিশেষ করে বামফ্রন্টের মতো সংগঠন যারা প্রথম ধাপে 10 বছর এবং পরবর্তী সময়ে 1993 থেকে 2018 সালের আগ পর্যন্ত এই 35টি বছর বামফ্রন্ট সরকার ছিল। মাঝখানে 5টি বছর আমরা দেখেছি কংগ্রেসের নেতৃত্বে একটা জোট সরকার ছিল। এর আগেও নির্বাচনের মাধ্যমে সরকার চলছিল, কিন্তু আজকে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রতিটা নির্বাচনের সময় বা নির্বাচন ছাড়াও রাজ্যের কিছু কিছু রাজনৈতিক দল এমন ভাবে জনজাতি প্রেম বা জনজাতির দরদ দেখাচ্ছেন, সত্যি মনে হয় যেন যে জনজাতিদের যে দুর্দশা, সেই দুর্দশার জন্য ওনারা অত্যন্ত আন্তরিকতা, তাদের যথেষ্ট প্রেম রয়েছে। কিন্তু বাস্তবটা যদি আমরা লক্ষ্য করি যে গোটা রাজ্যের জনজাতি এলাকাগুলোতে বা তাদের যে জনজীবন, তাদের যে জীবন মান, সত্যি সেটা অত্যন্ত প্যাথেটিক এবং বেদনাদায়ক, যেটা আমি মনে করি। কারণ আমি আমার রাজনৈতিক জীবনে এই সুদীর্ঘ সময় আমি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি এবং একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে এসেছি, ভারতীয় জনতা পার্টি। সেই সুবাদে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তথা এডিসি এলাকায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে এবং আমি যেটা লক্ষ্য করেছি যে একটা মানুষ, একটা পরিবার, একটা জাতিগোষ্ঠী কোনো অবস্থাতেই সে এইভাবে জীবনযাপন করতে পারে না। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, রাস্তা, শিক্ষা, সভ্যতা, স্বাস্থ্যের এত বেহাল অবস্থা
আমরা প্রায় সময় দেখি, বিশেষ করে নির্বাচনের সময়, সে লোকসভা নির্বাচন আসুক, বিধানসভা নির্বাচন হোক, কিংবা এডিসি নির্বাচন হোক, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন হোক, প্রত্যেকটা নির্বাচনের সময় বড় বড় যাকে বলে ইশতেহার, বিভিন্ন বা কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ইশতেহার প্রস্তুত করা হয় এবং সেই ইশতেহার কখনো অঘোর ভাষায়, কখনো আবার বাংলা ভাষাতে সেই ইশতেহারগুলা দরজায় দরজায় পৌঁছে দেওয়া হয়। আমি সেদিন সেই ইশতেহারগুলোর নাম দিয়েছিলাম যে ইশতেহার তো নয়, এটা একটা মিথ্যের দলিল, এবং গত দিনে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যের দলিল নিয়ে সেই জনজাতিদের তথা রাজ্যবাসীদের সামনে সেটা নিয়ে যাওয়া হতো। প্রতিশ্রুতি ঢালাওভাবে প্রতিশ্রুতি সেদিন জনজাতি কল্যাণের জন্য প্রতিশ্রুতি গঙ্গা বয়ে যেত এডিসি এলাকাতে, কিন্তু বাস্তবে যে সুদীর্ঘ সময় যুগ যুগ ধরে এই রাজ্যের জনজাতিদের জীবনমানের বিন্দু মাত্র পরিবর্তন আনতে পারেনি ওই সকল রাজনৈতিক দল বা যারা এ রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। এটা শুধুমাত্র এটা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য, শুধুমাত্র নির্বাচনে জয়ী হওয়ার জন্য এটা ব্ল্যাকমেইল করা হতো আমাদের জনজাতির সমাজকে, এবং তাদের সঙ্গে যথেষ্টভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই বা কোনো কিছুই নেই। আর আমি বলবো শুধু বিশ্বাসঘাতকতাই নয়, সম্পূর্ণভাবে এই জনজাতি সমাজের সঙ্গে এটা প্রতারণা করা হয়েছিল, যেটা আজকে আমরা বাস্তব লক্ষ্য করেছি। গত 2018 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এই রাজ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যেইভাবে জনজাতি কল্যাণে কাজ চলছে, আজকে সত্যিকারের জনজাতি উন্নয়ন, এডিসি উন্নয়ন, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমার প্রশ্ন এই জায়গাতে যে এই যে একটা লম্বা সময় দুটি রাজনৈতিক দল এ রাজ্যের শাসন ক্ষমতায় ছিল, এ রাজ্যের শাসনের মধ্য দিয়ে তারা বারবার জনজাতি দরদ তাদের মধ্যে উঠলে উঠেছিল, বাস্তবে সেই উন্নয়নটা কেন হলো না? সেই প্রশ্ন যেভাবে আমার মধ্যে জেগেছে, আমার মধ্যে রয়েছে, নিশ্চিতভাবে আমি সেটা মনে করি এ রাজ্যের গোটা জনজাতির সমাজের মধ্যে সেই প্রশ্ন রয়েছে এবং সেটা থাকাটা অত্যন্ত বা থাকাটা আমার মনে হয় যে ওনাদের মধ্যে সেই প্রশ্ন জেগেছে বা আজকে সেই প্রশ্ন উঠছে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি আগে বলেছি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইবো না, আর অনেক বক্তা রয়েছেন, ওনারা অনেক কিছু বলবেন। আমি এই জায়গাতে এইটুকু বলতে চাই যে আজকে গতকাল মাননীয় মহামান্য রাজ্যপাল মহোদয়ের বক্তব্যের উপরে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ করে আমাদের বামফ্রন্টের তরফ থেকে আমাদের একজন মাননীয় বিধায়ক উনি কৃষির উপর কথা বলেছিলেন বা কৃষিকে উনি একটু বেশি মানে বারবারিত দেখিয়েছিলেন। আমি বলতে চাই যে এই রাজ্যে আমরা দেখেছি, আমি যখন ছোট ছিলাম সেই ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যে একটা সংগঠন ছিল যেটা গোটা ভারতবর্ষ ব্যাপী, যার নাম ছিল সারা ভারত কৃষক সর্বনাশ কৃষক সর্বনাশ সভা, তার সারা ভারত কৃষক মহাসভার নামে এইভাবে কৃষক প্রেম সারা রাজ্যে মানে চষে ছিল, কৃষকদের বাড়ি বাড়ি দেওয়া হয়েছিল এবং মাঝে মধ্যে আমরা দেখতাম যে এটা লাল শালু হাতে নিয়ে দুজন চারজন একসঙ্গে ঘুরে কৃষকদের বাড়ি বাড়ি বা কৃষকরা যারা তার সামান্য তার শক্তির মধ্য দিয়ে, তার সীমিত জমির মধ্য দিয়ে যে উৎপাদিত ফসল ছোট ছোট বাজারে নিয়ে আসতেন, সেই সমস্ত কৃষকদের কাছে সেই লাল শালু সামনে ধরা হতো এবং সেদিন বাধ্যতামূলক আমার সেই প্রান্তিক কৃষক ভাইয়েরা দিতে বাধ্য হতেন, নতুবা তো তাদের হয়তো গঠন হয়ে যেত, যেটা রাজামনের সেই ভাষা ছিল, এটাই ছিল সেদিন সেই খবরদারিটা চলত কৃষকদের উপরে। এই যে সারা ভারত কৃষক সভার নামে এত আন্দোলন গোটা রাজ্যে
আগরতলাতে আন্দোলন হয়েছে, আমবাসাতে, আন্দোলন হয়েছে উদয়পুরে, আন্দোলন হয়েছে কুমারঘাটে, আন্দোলন হয়েছে ধর্মনগরে, আন্দোলন হয়েছে আমি দেখেছি সর্বত্র প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে সারা ভারত কৃষক সভা নামে এইভাবে আন্দোলন। সেখানে দিল্লি থেকে, পশ্চিমবাংলা থেকে, কেরল থেকে বড় বড় বামফ্রন্টের নেতৃত্ব এসেছেন। আর মানে প্রতিশ্রুতি, সেই ঢালা প্রতিশ্রুতি সেই কৃষকদের সাথে রাখা হয়েছিল, আর সেই কৃষককে সর্বনাশের পথে ফেলে দেওয়া হয়েছিল। তার এক দুটা উদাহরণ আমি আপনাদের সামনে মানে মহোদয়ের মাধ্যমে, উৎপাদক মহোদয়ের মাধ্যমে আমি এই পবিত্র বিধানসভায় আমি করতে চাই। আমরা দেখেছি কৃষক কোথায় যাওয়ার কথা ছিল, কৃষক কোথায় থাকবে, কৃষক মাঠে থাকবে, কৃষক জমিতে থাকবে, সঙ্গে কি থাকবে, লাঙল থাকবে, জোয়াল থাকবে, সেই লাঙল করলে কৃষক মাঠে থাকবে। কিন্তু সেই সারা ভারত কৃষক সভার নামে সমস্ত কৃষকদেরকে মাঠ থেকে তুলে এনে রাজপথে সেদিন দাঁড় করে দেওয়া হয়েছিল। আর শুধুমাত্র ওই কৃষকরা রাজপথে দাঁড়িয়ে পুড়িয়ে দাও, লাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, সমাজ করে দাও, শেষ করে দাও, শুধু এইভাবে স্লোগান তাদের মুখে সেদিন আমরা শুনেছিলাম। রাজ্যে আমার যারা সাধারণ কৃষক ভাই, যে কৃষকরা সামান্য চাষবাসের মধ্য দিয়ে সংসারকে প্রতিপালন করে থাকেন, ছেলে মেয়ের মুখে দুটি অন্ন জোগান, রাজ্যের মানুষের মুখে অন্ন জোগান, সেই কৃষকদেরকে সর্বনাশ করে জমি থেকে তুলে এনে রাজপথে দাঁড় করে দেওয়া হয়েছিল শুধু আন্দোলনের নাম করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আমরা সেদিন দেখেছিলাম। আর সেই কৃষকদের লাঙ্গল জোয়াল কোথায় উঠেছিল? ছাদের উপরে। প্রত্যেকটা কৃষকের লাঙ্গল জোয়াল ছাদের উপর তুলে দিয়ে তাদেরকে এইভাবে রাজপথে নিয়ে আনা হয়েছিল। কৃষক প্রেম, কৃষক দরদ এইভাবে দেখানো হয়েছিল যে গোটা কৃষক সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল, জমিকে সর্বনাশ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃষক কল্যাণের জন্য, কৃষককে অধিকার দেওয়ার জন্য এটা বিল এনেছিলেন। আর সেই বিলের তীব্র প্রতিবাদ হয়েছিল দিল্লির সেই ইন্ডিয়া গেটের সামনে। সেদিন রাজস্থান থেকে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে, রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে অনেক কৃষক সেদিন সেখানে জমায়েত হয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের দুটো রাজ্য থেকে কৃষক গিয়েছিলেন, তবে বেশি কৃষক যাননি, একজন কৃষক গিয়েছিলেন। সেই কৃষককে গিয়েছিলেন নিশ্চয়ই রাজ্যবাসী আপনারা দেখেছেন, এখানে যারা উপস্থিত আপনারা রয়েছেন নিশ্চিতভাবে সেদিন আপনারা দেখেছিলেন। ভদ্রলোক উনি ট্রাক্টরের উপর বসেছিলেন। আপনারা বলুন তো উনি কোথাকার কৃষক ছিলেন, কোন দিন উনি কৃষিকাজ করেছিলেন, কটন ধান উৎপাদন করেছিলেন, কতটুকু কফি চাষ করেছিলেন? আমার জীবন আমি দেখিনি, আমার জীবন আমি শুনিনি, নিশ্চিতভাবে কেউ সেটা দেখেননি। কিন্তু সেদিন ভুয়া কৃষকের নামে ভুয়ো কৃষক সেজে সেই আন্দোলন করার জন্য দিল্লিতে চলে গিয়েছিলেন। আর সেদিন যারা সেই আন্দোলনে ছিলেন একজন কৃষক ছিলেন না। আমি গ্যারেন্টি দিয়ে আজকে এখানে পবিত্র বিধানসভায় বলতে পারি একজন সেদিন কৃষক ছিলেন না। কারা ছিলেন? এরা কৃষককে যারা যুগ যুগ ধরে যারা লুট করেছিল, কৃষককে যারা শোষণ করেছিল, সেই কৃষক শোষণকারীর দল সেই মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কৃষি বিলে এবং কৃষি কল্যাণের জন্য যে আইন দিয়েছিলেন তার বিরোধ করার জন্য দিয়েছিলেন। আমরা জানি এই জামা কৃষিতে গণতন্ত্র আসছে। একদম আমি শেষ করে দিচ্ছি। আমি এর জন্য আগে বলেছি যে আমি সংক্ষিপ্তভাবে বলবো, বলার অনেক কিছু। আমি যদি বলি এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সেই 10 বছরের যে উন্নয়ন বলে শেষ করতে পারবো না। আর যদি এখানে দাঁড়িয়ে বলি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসে আছেন প্রফেসর ডক্টর মানিক সাহাজি, ওনার যে উন্নয়ন, ওনার যে স্কিম আমি বলে শেষ করতে পারবো না। আমি বলে শেষ করতে পারবো না সেই 35 বছরের 25 বছরের কুকীর্তি, 35 বছরের সর্বনাশ এখানে দাঁড়িয়ে যদি বলি শেষ হবে না। আপনি আমাকে তো শোনা যাবে না, আর ওনারও শোনার ধৈর্য থাকবে না। সুতরাং তার জন্য আমি প্রথমেই বলেছি যে আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব। আমি শেষ করে নেব, সব কিছু আমি বলতে পারবো না, ভাবছিলাম দু একটা বিষয় নিয়ে বলবো। তাই আপনি যেহেতু আমাকে সিগন্যাল দিয়েছেন আমি শেষ করে দেব। এই যে কৃষকের অধিকার, প্রত্যেকটা মানুষের তার একটা মৌলিক অধিকার রয়েছে। আমাদের রাইট টু এডুকেশন,
সকলের জন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রী সবার জন্য বাসস্থানের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করেছেন। ফুড সিকিউরিটি, খাদ্যের জন্য অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, আমাদের সবকিছুর অধিকার রয়েছে। কিন্তু বিগত দিনে বন্টন ব্যবস্থার মধ্যে এত দুর্নীতি ছিল, বন্টন ব্যবস্থা এত খারাপ ছিল, আমার মনে হয় না পৃথিবীর কোন দেশ রয়েছে, ভারতবর্ষের কোন রাজ্য রয়েছে যে ত্রিপুরা রাজ্যের মতো বিগত দিনে বন্টন ব্যবস্থা এত খারাপ ছিল। স্বজন পোষণ, দলবাদী, রাজনীতিকরণ, আশ্রপৃষ্ঠে এরা মিশে গিয়েছিল সেই এই সমস্ত প্রকৃতির এই সমস্ত প্রকাণ্ড তাদের। তাই রাইট টু এডুকেশন, রাইট টু ফুড সিকিউরিটি বিল এবং সব ধরনের অধিকার ছিল। আমরা কৃষককে বলি অন্নদাতা, কৃষককে আমরা অন্নদাতা বলি। কৃষক আমাদের আহার যোগান। রোদে বৃষ্টি ভিজে মাঠের মধ্যে থেকে ফসল উৎপাদন করে সেই উৎপাদিত ফসল খেয়ে আমরা বেঁচে থাকি। তার প্রধানমন্ত্রী কৃষককে অন্নদাতা বলেছিলেন। সেই কৃষকদেরকে সুযোগ দেওয়ার জন্য, কৃষকদেরকে সুবিধা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই কৃষকদের অধিকার দেওয়ার জন্য বিল এনেছিলেন। কৃষক তার জমিতে ফসল উৎপাদন করবে, কৃষক তার জমিতে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু সেই ফসলের মূল্য নির্ধারণ করবে অন্যায় করে বিচ্ছুরিয়া মধ্যস্থকারী একজন দালাল সেই কৃষকের উৎপাদিত ফসলের তার মূল্য নির্ধারণ করবে। যার কারণে সারা বছর বিগত দিনে হাজার হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছে, হাজার হাজার কৃষক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। আর শুধু সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য যায়নি, আমাদের রাজ্যে কৃষকরা আত্মহত্যা করেছে তারও নিদর্শন রয়েছে, তারও ঘটনা রয়েছে, তারও ইতিহাস রয়েছে। কিন্তু দুর্ভাগ্য সেদিন কৃষক আত্মহত্যা করলো, পরদিন দৈনিক সংবাদপত্রগুলোতে আসলো যে ত্রিপুরা রাজ্যের একজন কৃষক আত্মহত্যা করেছে অভাবের কারণে তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়নি। সেই কৃষকের ফসল খরা বন্যা ধ্বংসগ্রস্ত হয়ে গেছে, সেই কৃষক আত্মহত্যা করেছে। পত্রপত্রিকায় যেইভাবে ফার্স্ট পেজে আসলো, আমরা সেদিন দেখলাম মেলার মাঠ থেকে সেদিন সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে একটা বিবৃতি সেখান থেকে দেওয়া হলো যে সেটা কৃষক ছিল না, সেটা ছিল একজন মানসিক ভারসাম্যহীন লোক। কল্পনা করতে পারেন যে অন্যদাতা কৃষক সেই কৃষককে পাগল বানিয়ে দিল। এত নিষ্ঠুর, এত পাষণ্ড হতে পারে এরা। এইভাবে একটা কৃষককে তারা মানসিক ভারসাম্যহীন বলে তারা পত্রপত্রিকায় আবার ছাপিয়ে দিল। এই তো ছিল আমাদের রাজ্যের ইতিহাস, কৃষকের ইতিহাস। এই তো ছিল আমাদের রাজ্যের সর্বনাশের কলঙ্কময়তা। ভুলে যায়নি আমরা, ভুলে যায়নি ত্রিপুরাবাসী, ভুলিনি আমরা কেউ সেদিনকার ঘটনা। আজকে কৃষক নিয়ে কথা বলছে, কৃষকরা কেন তার ক্ষতিপূরণ পাবে না, কৃষকরা কেন তার অধিকার পাবে না, আজকে সেই কথা বলা হচ্ছে। শুনে অবাক লাগে, শুনে আমরা অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। কথা আছে, বাংলা একটা প্রবাদ রয়েছে, ভাত দিবার ঠাই নাই, কিল মারার গোসাই। এইভাবে বড় কিছু দেওয়ার ক্ষমতা নেই, শুধু মানুষের উপর খবরদারি, কৃষকের হেডমাস্টারি, শ্রমিকের উপর হেডমাস্টারি, রেলস্টেশনের উপর হেডমাস্টারি, স্কুলের মাস্টারের উপর হেডমাস্টারি, অফিসে হেডমাস্টারি, সর্বত্র হেডমাস্টারি। কারা ছিল হেডমাস্টার? কে ছিলেন সেই হেডমাস্টারের নায়ক? আমি নাম বলবো, আমি বলতে যাবো না, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা বুঝতে পারছেন। সুতরাং আমরা চাই না সেই দিন আর ফিরে আসুক, আমরা চাই না রাজ্যের জনজাতিদের সর্বনাশ হোক। মাননীয় মুখ্যমন্ত্রী জীবনে নিরলসভাবে এডিসির জন্য কাজ করে যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিরলসভাবে আমাদের জনজাতি সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সরকার নিরলসভাবে জনজাতি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দেশের প্রধানমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোনো ঘাটতি নেই সেখানে, কোনো ঘাটতি নেই সেখানে। এবং নিশ্চিতভাবে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। নিশ্চিতভাবে আগামী দিনে কৃষকের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। এর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। নিশ্চিতভাবে এই রাজ্য অনেক দূরে এগিয়ে যাবে। আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি, অনেক উন্নয়ন আমাদের হয়ে গিয়েছে। আগামী দিনে আমরা গোটা ভারতবর্ষের মধ্যে একটা উন্নত রাজ্য হিসেবে আমরা পরিচিতি লাভ করবো। মানিক সাহেবের নেতৃত্বে সেই কাজ আমরা করে দেখাবো এবং তার কাজ চলছে। এর জন্য বলছি যে আমাদের কথা বললে এখানে শেষ হবে না, কথা বললে উন্নয়নের কথা যদি বলি শেষ হবে না। আর যদি বিগত দিনের
সেই কালো দিনের সেই জমনের আগে সেই কলঙ্কিত অধ্যায়ের যদি আমি সেই ইতিহাস যদি দাওয়ান বলে শেষ করতে পারবো না। সুতরাং সময় নেই, বলার সুযোগ নেই। আমি আমার সেই অল্প কথা বলে আমার আলোচনা এখানে শেষ করছি। পরিশেষে আমি গত 5 তারিখে মহামান্য রাজ্যপাল উনি যে বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্যকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করলাম এবং সেই বক্তব্যের পক্ষে আমি আমার বক্তব্য রেখে আমার এখান থেকে আমি আমার আলোচনা বিরাম দিলাম। জয় হিন্দ, জয়। ধন্যবাদ। এখন মাননীয় সদস্য দীপঙ্কর সেন। মাননীয় স্পিকার স্যার, রাজ্যপাল মহোদয় তার ভাষণ মৌখিকভাবে তিনি পেশ করেছেন। তারপরে আমাদের পরিষদীয় মন্ত্রী রতনবাবু 1 ঘন্টা 2 মিনিট বক্তব্য রেখে তাকে সংশোধন করার চেষ্টা করেছিলেন। যদিও তার বক্তব্যের বিষয় ছিল বিরোধীদের কটাক্ষ করা, যদিও তার বক্তব্যের বিষয় ছিল অভিনেত্রীদের গালাগাল করা, এবং শুধু তাই না, 75 বছর 76 বছর বয়সে একটি গানের লাইনকে 3 থেকে 4 বার উদ্ধৃত করে অনেকটা সমর্থ মনে হয়েছে যে এই ধরনের স্টাইলে তিনি অবতীর্ণ হয়েছিলেন, যাতে এই রিপোর্টটাকে জোর করে বিরোধীদের পক্ষ থেকে তার সমর্থন আদায় করা যায়। কিন্তু আমি মনে করি তিনি মতাদর্শের পাঠ দিচ্ছিলেন। আজকে এই পাঠ যদি কিশোর বর্মন বাবু বলতেন, টিঙ্কুরা মহোদয় বলতেন, যারা অরিজিনাল বিজেপি থেকে এসছেন, অরিজিনাল বিজেপি করেন, তারা যদি বলতেন মেনে নিতে পারতাম। এই পাঠ রতন বাবুর কাছ থেকে আমাদের শুনতে হয়েছে। যিনি সব রাজনৈতিক দলের অভিজ্ঞতা যারা রয়েছে, তো দেখেছেন 50 বছর তখন নরেন্দ্র মোদীকে পাইনি। 50 বছর বয়সে যদি নরেন্দ্র মোদীকে পেতাম তখন সবাই চলে আসতাম। 50 বছর বয়স, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি বলার চেষ্টা সেখানে করেছিলেন। ঠিক আছে, বলেন। মাননীয় সদস্য বলেন। ঠিক আছে, জিতেন বাবু বসেন, বসেন, বলেন বলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, বলেন বলেন। উনি বলছে কি আপনার কথা শুনুন। 50 বছরের রাজনৈতিক জীবনের কথা উনি বলেছেন। 42 বছর মতো সম্ভবত কংগ্রেস দলে ছিলেন। বছরের জরুরি অবস্থার সময় আমি ক্লাস 6-এ ছোট থাকতে পারি, কিন্তু ওনার তখন রাজনীতিতে বয়স, তিনি রাজনীতিতে তখন হাত পাকাচ্ছেন। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে 75-এর অভিজ্ঞতার কথা বলছেন। তিনি তো সেই দলের মধ্যে ছিলেন, সেই দলের মধ্যে থেকেই তো সেখানে কাজ করেছিলেন। কাজে আজকে হঠাৎ করে গালাগাল করার চেষ্টা সেখানে মধ্যে করেছেন। ঠিক আছে, উনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। আমি বেশি কথা বলবো না, আমার সম্পর্কে উনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কাজের কথা বলেন। আমি এখানে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই রিপোর্ট তাকে সমর্থন করতে পারছি না। এই রিপোর্ট প্রয়াতরে জুমলা, অসংখ্য ত্রিপুরা রাজ্যের মানুষ যখন না খেয়ে মরছেন, ত্রিপুরা রাজ্যের ভেতরে যখন অভাব অনটন, তখন দাঁড়িয়ে এই ধরনের কতগুলো সামান্য তথ্য সম্বলিত একটি রিপোর্ট এখানের মধ্যে বিধানসভার এই গুরুত্বপূর্ণ বিধানসভায় উত্থাপন করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মানব পাচার অব্যাহত, সম্পূর্ণ ব্যর্থ রাজ্যের পুলিশ প্রশাসন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ, তাদের হস্তক্ষেপ করতে হচ্ছে আমাদের রাজ্যের ভেতর থেকে। তারা ক্রমশ নিয়ে যাচ্ছেন 30 তারিখ সাবরুমের রায়মানা থেকে সুমন ত্রিপুরা বৈষ্ণবপুরের সেখানে বিলম্বতায় অমলেশ দাস তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন এবং 8 করেছেন আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন সেখানে মধ্যে ব্যর্থ হচ্ছেন। এই হচ্ছে সুশাসন, তার নমুনা। আমি বলছি না, আমার বক্তব্য না, পত্রিকার ভেতরে ফলাও করে ছাপানো হয়েছে। আজকে এই ধরনের বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছে। সংবাদ পত্রিকা কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত যুবক যুবতীরা চুরি করা, নেশা করা, লাফিয়ে লাফিয়ে সেখানে মধ্যে যাচ্ছে। শুধু আমার কথা না, পত্রিকা সেন্দন পত্রিকায়
সেই সংবাদ প্রকাশ করা হয়েছে। Point of order. পরাগণ নেশার সামনে পত্রিকার মধ্যে সরকারের পৃষ্ঠপোষকতায় নেশার রোগে বন্দিত করে এই পত্রিকা ত্রিপুরা দর্পণ পত্রিকার মাধ্যমে উঠেছে। এভাবে প্রত্যেকটা পত্রিকা সান্নন পত্রিকায় গরু সহ আটক কিশোর পত্রিকার মাধ্যমে উঠেছে। আজকে এই ধরনের অসংখ্য পত্রিকা সামনে আজকে যে শুধু আমার বক্তব্য না, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানে মধ্যে 41 লক্ষ মানুষ সেখানে মধ্যে দেখছেন, তারপরে বলছেন সুশাসন এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা সেখানে মধ্যে করছেন। সান্নন পত্রিকা 1 জানুয়ারি পত্রিকার মাধ্যমে সেখানে উঠেছে। আপনারা দেখেছেন সেখানে শিশু বিক্রির ঘটনা বাড়ছে, অভাব ক্রান্তি হয়, সামাজিক অগ্রগতিতে ত্রিপুরা স্থান হয়ে গেছে 27 নম্বরে। সান্নন পত্রিকা 1 জানুয়ারি পত্রিকার মাধ্যমে সেখানে দিয়েছে। আমাদের রাজ্যে বেশ কয়েকটা জায়গা থেকে শিশু উদ্ধার করে তাকে উদ্ধার করা হয়েছে প্রশাসনের। ভুলে গেছে কমলপুর হাসপাতালের সামনে এই উপজাতি মা বা সন্তান বিক্রি করেছিল স্বামী চিকিৎসার জন্য। আরে অসত্য কথা বলে, অসত্য কথা বলে। ওনারা যখন কথা বলেছেন এভাবে স্যার ঠিক আছে, পুরা অসত্য বললে ঠিক আছে, কিন্তু হয়ে যাচ্ছে আমাকে বলতে না আমি কি করব? আমরা এই রিপোর্ট এটা মনে করি না আমাদের রাজ্যের জনগণের যে চাহিদা, জনগণের যে দাবিগুলো, এই দাবিগুলো কিছু এই রিপোর্টটার ভেতরে নেই। যেমন দক্ষিণ জেলা সদর সেখানে দেখেছেন সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে আমাদের এখানে। সদরের পরে সবচেয়ে বেশি দক্ষিণ জেলাতে গাড়ি চলে। আমরা দাবি করছি সেখানের মধ্যে একটা দাবি করেছিলাম একটা সিএনজি স্টেশন। গত বিধানসভাতেও সেই কথাগুলো বলা হয়েছিল, কিন্তু রাজ্যপালের ভাষণে তার অনুপস্থিত দিলে পরে সুন্দর হতো, সুন্দর হতো। এটা ডিআরডব্লিউ ওয়ার্কার বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত 10 বছর পূরণ হলে পরে ডিআরডব্লিউ যারা ওয়ার্কার তাদেরকে রেজিস্টার করার রীতি আমাদের রাজ্যে 35 বছর বাম সরকারের সময় চালু হয়েছিল, বামফ্রন্ট সরকারের সময় সেখানে মধ্যে ছিল। আজকে 15 বছর পেরিয়ে গেছে, একটা 16 বছর পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সেই ডিআরডব্লিউ যারা ওয়ার্কার তাদেরকে এখন পর্যন্ত রেগুলার করা হচ্ছে না। 15-16 বছর সেখানে মধ্যে পেরিয়ে গেছে। আমাদের রাজ্যে বিদ্যুৎ আপনারা দেখেছেন বেসরকারীকরণ করা হয়েছে। বেশ কিছু জায়গায় সেখানে আমাদের সাবডিভিশন আজকে তার জন্য দুর্দশা তৈরি হয়েছে। স্টাফ নেই সেখানে, 10 দিনে কল করলেও সেখানে মধ্যে যায় না। এই ধরনের দুর্দশা ট্রাইবাল এলাকার ভেতরে এখানে আছেন, ওনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। কাজে এই ধরনের একটি অবস্থার ভেতরে আছে। যারা সেখানের মধ্যে কন্ট্রাকচুয়াল এআরকে কোম্পানি 196 জন স্টাফ সেখানে আছে, 12,700 টাকা তাদের বেতন দেওয়ার কথা, 6,980 টাকা বেতন পাচ্ছেন। গত 4 মাস ধরে বেতন পাচ্ছেন না, কি করে তারা কাজ করবেন? আজকে কাজ করতে পারছেন না, সেখানে এক অবস্থা সেখানের মধ্যে তৈরি হয়েছে। এটাই হচ্ছে সুশাসন আমাদের রাজ্যের ভেতরে চলছে। 40,000
সেখানে মধ্যে তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সেখানে মধ্যে দেখছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে 40,000 নম্বর তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বৃদ্ধ থেকে 80 বছরের বৃদ্ধ থেকে শুরু করে আজকে আমার কথা যদি মিথ্যা হয় সার্ভে করুন। আমি পয়েন্ট ভোটার রাজ্যপাল মহোদয় কেন হস্তক্ষেপ করবে? ঠিক আছে বলবো স্যার, আপনি স্যার এভাবে বললে আমি তো স্যার ভাষাগুলো ভুলে যাচ্ছি। এভাবে তো ডিস্টার্ব করে, কাউকে তো এরকম ডিস্টার্ব করি স্যার, আমরা তো এরকম ভাবে ডিস্টার্ব করিনি স্যার। বলেন সময় যেতেছে তাড়াতাড়ি বলেন। আমাদের সময় তো ওরা নষ্ট করবে স্যার। আমাদের রাজ্যের ওবিসি মুক্ত মানুষ জনসংখ্যার তথ্য হিসাবে 9,04,120 জন ওবিসি মুক্ত মানুষ আমাদের এখানে আছে, আমাদের রাজ্যে আছে। প্রায় 4/1 জনসংখ্যার এখানে আছে। যখন বাবু থেকেছেন, যখন পুলিশ সেখানে মধ্যে বিপক্ষে ছিলেন, এমন কোনো বিধানসভা বাদ গেল না যেগুলো ওবিসিদের জন্য কান্না করতেন না। তাদের সংরক্ষণ এখন কোথায়? এখন উচ্চারণ হয় না। এত বড় রাজ্যপাল মোহাম্মদ রাজ্যপাল প্রোটেস্ট করলেন, জনজাতি জনঅংশের মানুষ তাদের সাথে একটা কথা সেই রিপোর্টের মধ্যে বললেন না। তারপরে এই রিপোর্ট সেখানে মধ্যে জুমলারা আমরা বলছি তাদের স্বার্থের কথা রতনবাবুকে আবার বলা উচিত, কারণ তিনি দীর্ঘদিন বিধানসভায় দাঁড়িয়ে এই কথাগুলো সেখানে মধ্যে বলেছিলেন। আমাদের নগর উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরটা সেখানে দেখেন, আমি আর নজর দেওয়ার কথা সেখানে বলবো অনেকটা অভিভাবকহীন অবস্থার মধ্যে আছে, মন্ত্রী আছেন, কিন্তু উনি হয়তো সময় দিতে পারছেন না। দেখা দরকার নগর উন্নয়নের হচ্ছে মূল আমাদের রাজ্যের নগর পরিকাঠামো গড়ে তোলা, এডিসিতে নগর গঠন করা, এই কথাগুলো অনেকবার আলোচিত হয়েছিল এবং সেখানে পুরো বলে একটা প্রকল্প আছে, যেই প্রকল্পের টাকা আছে কিন্তু সেই টাকার কোনো উন্নয়নগুলো হচ্ছে না, স্তব্ধ হয়ে আছে। এই ক্ষেত্রে নজর দেওয়া সেখানে মধ্যে দরকার, আমাদের রিপোর্টের মধ্যে নেই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে অর্থ নিয়ে আমাদের নগর উন্নয়নের কর্মসূচিগুলো বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু গতবারও সেই রিপোর্টের মধ্যে এসেছিল তার কাজ চলছে। এখনো সেই রিপোর্টের ভেতরে রাজ্যপালের রিপোর্টের ভেতরে আলোচনা আছে যে তার ভিত্তিতে কাজ চলছে, কিন্তু কাজের অগ্রগতি তা কিন্তু সেখানে মধ্যে এর মধ্যে বলতে পারলেন না। এই জিনিসগুলো দেখতে হওয়া দরকার। জল জীবন মিশন, বড় বড় সাইনবোর্ড, বড় বড় প্রচার, স্টিকার, গ্রামে ঘুরে ঘুরে কোন তদন্ত করে দেন, সেই হ্যান্ডেলটা আছে আর স্টিকারটা আছে, জল পড়ে না, কোথাও পাইপলাইন হয়নি, কোথাও সেখানে মধ্যে জল ছিল বন্ধ হয়ে গেছে, এখন আর মানুষ সেখানে মধ্যে জল পাচ্ছেন না। কিন্তু জল জীবন জল মিশন নিয়ে ব্যাপক প্রচার সেখানে মধ্যে করা হয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে যে মানুষের যে সমস্যার সমাধান সেখানে মধ্যে হচ্ছে না, বিশেষ করে দুর্গত ট্রাইবেল এলাকা সেখানে মানুষ জল সেখানে মধ্যে পাচ্ছে না। আজকে কিন্তু সেই বিষয়গুলো এই রিপোর্টের ভেতরে সেখানে তুলে ধরতে পারেনি। কত এটা বলছে 5.5 লক্ষ বাড়িতে জলের সংযোগ নাকি দেওয়া হয়েছে, আমি জানি না 73.74% বাড়িতে নাকি জল পৌঁছে গেছে। তো এই যদি অবস্থা হয়, মানুষ খরচ নিয়ে কেন রাস্তার মধ্যে বসতে হয় 2-3 দিন পর? এই ধরনের জলের সংকট কেন আমাদের রাজ্যের ভেতর রয়েছে? সেখানে আমরা মানবো, একটা রিপোর্ট দিলে তার সেখানে মধ্যে মানা যায় না। আমাদের রাজ্যের আমি নিজে ক্যান্সার রোগী, আমি তার ব্যাপারে সবচেয়ে বেশি পরিমাণে বুঝি। উনি ডাক্তার, মুখ্যমন্ত্রী, উনি বুঝতেন 2011 সালে আমাদের তৎকালীন মন্ত্রক সরকার থাকাকালীন সময় পলিটিক কেয়ার সেন্টার সেখানে আমাদের চালু হয়েছিল আমাদের রাজ্যের ভেতরে। এগুলোর মধ্য দিয়ে যে সমস্ত ক্যান্সার রোগীরা বিছানা থেকে উঠতে পারে না, তাদের বাড়িতে গিয়ে তাদের পরিষেবা দেওয়ার কথা বন্ধ হয়ে আছে। পরিষেবাটা প্রায় বন্ধ। প্রশ্ন মাধ্যমে আমি বলবো একটা মানবিক বিষয়। আরেকটি বিষয়, ক্যান্সার ডিটেকশন সেন্টার, 40টা ডিটেকশন সেন্টার 2016 সালে চালু করা হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। একটা ডিটেকশন সেন্টার সেখানে কাজ করছে না ঠিকভাবে। ডাক্তার দেওয়ার কথা, সপ্তাহে একবার সেখানে চেকআপ করার কথা, মানুষ সেখানে আসবেন সংবেদনশীল এই ক্যান্সার রোগীরা, তাদের স্বার্থে এই জিনিসগুলো মেইন সেখানে মধ্যে আমাদের রিপোর্টে কিন্তু স্বাস্থ্য পরিষেবার কয়েকটি তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু এই যে খুঁটিনাটি জিনিসগুলো যেগুলোর মধ্য দিয়ে সামান্যভাবে পিছিয়ে পড়া এবং দুর্বল, অর্থনৈতিক থেকে দুর্বল তাদের চিকিৎসার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সেখানে নেই।
সুশাসন সেখানের মধ্যে চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপনারা সবাই জানেন, আমি চিঠি দিয়েছিলাম উত্তরটা আমি পাই, উনি সেই ভদ্রতা দেখান, অন্য কাউকে চিঠি দিলে সেটা আমি পাই না, কিন্তু উনি অন্তত চিঠিটা রিসিভ করেছেন, অন্তত তার চিঠিটা সেখানে দিয়ে বলেন আমি বিষয়টা সেখানের মধ্যে দেখছি। কতদিন হচ্ছে ঘটনা, দুর্গাপূজার আগে সেখানে দেওয়ার কথা, আজ পর্যন্ত সেখানে হচ্ছে না। এই রাজ্য সরকারের ইনপুটের অভাব, এটা দিয়ে আমাদের উত্তর পূর্ব দিয়ে যাওয়ার ব্যবস্থা, প্লেনে 30 টাকা সেখানে পড়ে, কাজে কলকাতার সঙ্গে যোগাযোগের একটা বিরাট মাধ্যম, কিন্তু রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। রাজ্য বলের ভাষণ একটা বিন্দু মাত্র সেখানের মধ্যে উল্লেখ সেখানের মধ্যে আমরা দেখিনি। তারপর বলতে হবে সুশাসন আজকের কাছে সেখানের মধ্যে চলছে। এসসি সাপ্লাই আপনারা জানেন, যাবতীয় দুর্বলের মানুষ তাদের সেবা করার জন্য অন্তত একটি সাপ্লাই সেখানের মধ্যে কাজ করে। আমাদের রাজ্যের ভেতরে সাপ্লাই সংবেদনশীল বিষয় আলোচনা নেই, তথ্য দিয়ে কি হবে? উপজাতি অংশের মানুষ, কক্ষিভুক্ত পিছিয়ে পড়ে অংশের মানুষ, তাদের সাথে কতটুকু কাজ করছে, এসটি সাপ্লাইতে কি কাজ হচ্ছে, ওই রাজ্যপালের ভাষণের ব্যাপারে বিষয়গুলো সেখানের মধ্যে দেখা দরকার। স্কিল ডেভেলপমেন্ট অত্যধিক গুরুত্বপূর্ণ। অর্থশিক্ষিত যারা অর্থশিক্ষিত যারা তাদের জন্য শোনে করে গত 1 বছরে স্কিমে কোনো টাকা পয়সা সেখানের মধ্যে আসছে না, সেখানের মধ্যে ঝুলে আছে, রাজ্যপাল মহোদয় কিন্তু বলেননি, কিন্তু সুশাসনের কথা তিনি সেখানের মধ্যে বলে গেছেন। রাজ্য সরকারের গৃহীত ঋণের বোঝা 23,000 কোটি টাকা এই জনগণের ঘরে এই ঋণ সেখানে জমে আছে, এই ঋণ কিভাবে পরিশোধ হচ্ছে, এটার জন্য কি ব্যবস্থা রাজ্য সরকার সেখানের মধ্যে নিচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই 23,000 কোটি ঋণ আমাদের মাথার উপর থেকে রয়েছে, রাজ্য সরকার কোন গতিতে আস্তে আস্তে করে সেগুলোকে পরিশোধ করার জন্য কি উদ্যোগ নিচ্ছেন? একটি লাইন রাজ্যপালের ভাষণের মধ্যে নেই। 23,000 কোটি টাকার ঋণ মাথার উপর নিয়ে তারপর আমাদের বলতে হচ্ছে সুশাসন চলছে আমাদের রাজ্যের ভেতরে, এই কথাটা সেখানের মধ্যে বলতে হচ্ছে। মৎস্যের উৎপাদক সুধাংশু বাবু আছেন এখানে, উনি বলেছেন বিভিন্ন নিয়ে রিনিউ করছেন, খুব ভালো দিক, কিন্তু এখন যদি মাছের উৎপাদন আমাদের রাজ্যের ভেতরে সেখানে বেড়ে থাকে, কলকাতা থেকে মাছ আনতে হচ্ছে কেন, বাংলাদেশ থেকে মাছ আনতে হচ্ছে কেন, সেখান থেকে মাছ না এলে আমাদের অনুষ্ঠানগুলো সেখানে ঠিকভাবে আমরা কেন করতে পারছি না? আরেকটা তথ্য যেখানে মধ্যে দেওয়া উচিত ছিল, আমাদের সরকারি উদ্যোগ আমাদের জলাশয়গুলো থেকে উৎপাদন কি করে বাড়ছে, আমাদের সেই উৎপাদনের জন্য আমরা কি উদ্যোগ সেখানের মধ্যে গ্রহণ করছি, রিপোর্টটার মধ্যে কিছু সেখানের মধ্যে নেই। কতগুলো বেনিফিশিয়ারিকে কত টাকা দিয়েছে শুধু তার রিপোর্ট সেখানের মধ্যে দেওয়া হয়েছে। এই জন্যই বলছি এই দিয়ে সুশাসনের গল্প করা সেখানের মধ্যে যায় না। 11 নম্বর পয়েন্টে সেখানে রাজ্যপালের ভাষণে সেখানের মধ্যে বলা হয়েছে 54% এলাকায় ধান চাষ হয়ে গেছে, 54% এলাকায় ধান চাষ হচ্ছে, প্রচুর ধান কেনা হচ্ছে। হ্যাঁ, সরকার ধান কিনছেন, অস্বীকার করতে পারবো না, 22 টাকা 20 টাকা রেট করেছে, অস্বীকার করতে পারবো না, সরকারের ভালো, কিন্তু একই যদি হয় ওই বাজারে জানতো বড় বড় গুদামের ভেতরে যে চালগুলো জমি আছে সেই চালগুলো কোথেকে আসে, সমস্ত চালগুলো আসছে বাইরে। বিশ্বাস করে আমাদের রাজ্যের উৎপাদন কোথায়? তাহলে পরে এই ধরনের কথাগুলোর সঙ্গে বাস্তবতার মিল সেখানের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। কাজে এই জিনিসগুলো সেখানের মধ্যে দিতে হবে। মহিলাকে খুব সুন্দরভাবে পেশ করেছিলেন, কিন্তু মহিলা বিলের কার্যকরতা কোথায়? আমরাই করছি আমাদের রাজ্যের ভেতরে পৌর সংস্থা, পঞ্চায়েত, স্তর পঞ্চায়েতের মধ্যে 50% মহিলাদের রিজার্ভেশন আমরা সেখানের মধ্যে করতে পেরেছি। কাজে ওই ধরনের বিল, যে বিল 2019 সালের পরে কি আলোচনা হবে, আর আজকে বিধানসভায় সেটি তুলে মানুষকে বিভ্রান্ত হচ্ছেন সুশাসনের কথা বলে, এই জিনিসগুলো সেখানের মধ্যে আমাদের রিপোর্টের ভেতরে নেই। এগুলো সফলতা আমাদের রাজ্যে বহন করতে পারে, কিন্তু এগুলো হচ্ছে সফলতা। এই জিনিসগুলো ভিত্তিতে আমাদের এখানের মধ্যে কথা বলা উচিত ছিল, কিন্তু এইগুলো সেখানের মধ্যে আসেনি। এই জিনিসগুলো আমাদের রয়ে গেছে। আমি এই কথা বলতে চাই, সুশাসন যদি হয়ে থাকে, সুশাসন বলতে কি আমরা যদি বলে কি সুবিধা হতো না, কিন্তু আমাদের রাজ্যের মানুষ না খেয়ে আছে, আমাদের জনজাতি অংশের মানুষ তারা না খেয়ে আছে, আমাদের রাজ্যের ভেতরে দুর্নীতি হচ্ছে, আমাদের রাজ্যের ভেতরে সেখানে মধ্যে গোলাবাদ হচ্ছে, বিভিন্ন সেখানে মধ্যে দেখেছেন মন্ত্রী দিয়ে সেখানে মধ্যে ওই তালা দিতে হচ্ছে, ওই বিধায়ক দিয়ে রাস্তা পাহারা দিতে হচ্ছে। তারপর আমাদের বলতে হবে আমাদের রাজ্যের ভেতরে সুশাসন সেখানে চলছে, আমাদের রাজ্যের প্রতিদিন পত্রিকা খুললে একটা অনিয়মের ছাপ সেখানে মধ্যে হচ্ছে, প্রতিদিনের পত্রিকার ভেতর দাঁড়িয়ে। তারপর আমাদের বলতে চলছে, আমরা বলবো না। সেজন্য যে রিপোর্ট সেটা করা হচ্ছে মনের দিক থেকে আমি শুধু না, যে কোনো মানুষ অন্তত রাজ্যপালের এই ভাষণ সেখানের মধ্যে মেনে নিতে পারে না, এটাকে সংশোধন করে বিধানসভাতে আবার পেশ করা
সেখানের মধ্যে আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সদস্য দীপঙ্কর বাবু যেটা বলেছেন, আমার ডিপার্টমেন্ট সেখানে সাবজেক্ট আমি বক্তব্য ওনাকে ডিস্টার্ব করিনি, পয়েন্ট অফ অর্ডার দিয়ে ওনাকে বলতে দিয়েছি। উনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কথা বলেছেন, ওনার স্পিড যা ছিল কাঞ্চনজঙ্ঘা থেকেও বেশি ছিল, বক্তব্যের যা স্পিড ছিল। তো আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি, উনিও আমাকে চিঠি দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানবেন এখানে আমাদের প্রাক্তন সংসদও আছেন, জিতেন বাবু মাননীয় সদস্য। রেল আমরা নির্ধারণ করি না বা ঠিক করি না, রাজ্য সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নির্ধারণ করে না যে কবে থেকে শুরু হবে। আমরা দাবি জানাতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে গিয়ে ওনার সঙ্গে দেখা করেছি, দাবি জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন। আমাদের যত প্রয়াসে সেটা হয়েছে এবং আপনি কাঞ্চনজঙ্ঘা শুধু নয়, আপনি নিজেও যেহেতু একটা বিশেষ রোগে ভুগছেন, আপনি বলেছেন তার ট্রিটমেন্টের জন্য মুম্বাই যাওয়ার জন্য লোকমান্য তিলক এক্সপ্রেস এখান থেকে ডাইরেক্ট মুম্বাই চালু করা হয়েছে। এই অ্যাচিভমেন্ট একটা কথা তো আপনি বললেন না বা প্রয়োজনীয়তা বললেন না যে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে যে তারা আপনাদের সময় এই সুযোগ সুবিধা ছিল না, শুধু অপোজ করবে, ভুল করবে। এটা বলে কথায় বলে কনফাইন্ডার্স উইল ফাইট ফর রিমেনিং প্যারাডাইস। স্বর্গে গেলেও আপনারা ভুল করবেন। একটা ধন্যবাদ তো জানাবেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিদ্ধান্ত হয়েছে, ডিক্লেয়ার করেছে, কবে চালু হবে। গভর্নরের কি দোষ? আমরা তো অ্যাচিভমেন্ট গুলো আমরা তৈরি করেছি, গভর্নরকে দিয়েছি, গভর্নর সেটা রিড আউট করেছে। তো আমি আপনাদেরকে বলবো যে ফল্ট ফাইন্ডিং আমাদের প্রত্যেকের অ্যাটিটিউড থাকবে, যেহেতু বিরোধী আছে, কিন্তু গভর্নমেন্টের অ্যাচিভমেন্টও যে ধন্যবাদ জানাচ্ছি লোকমান্য তিলক এসেছে। আমাদের আগে কোয়ার্টার ছিল, আজকে কোয়ার্টারের মধ্যে এসেছে। আপনি আমাকে চিঠি দিয়েছেন বেগুনিয়া থেকে একটা কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য, কিন্তু কম্পার্টমেন্টে একটা ডেমো ট্রেন আপনাকে বানিয়ে দেওয়া সেটা তো বললেন মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের অ্যাচিভমেন্টটা তো বললেন। আমি বলবো আগামী দিনে মাথায় রাখবেন, এভরিথিং লুকস ইয়েলো ইন এ জন্ডিস আই। সবকিছু যা জন্ডিস থাকে সমস্ত কিছু ইয়েলো মনে হয়, হলুদ মনে হয়। আপনাদের অবস্থা হচ্ছে সেটা। আগামী দিনে একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। কোনো অসুবিধা নেই, সেই ভাড়াতে ক্যান্সার পেশেন্ট দিতে পারবে না, এত ভাড়া। ঠিক আছে, হ্যাঁ, মাননীয় সদস্য পাল সুধাংশু। Honorable Deputy Speaker, sir, and all the esteemed members in the House. First of all, I would like to thank everyone at New Year. Today, I will not criticize the efforts of His Excellency Governor. I would like to add some few points which needs to be intervened. I would like to thank the government that the government established a new medical institute in our district, Dhalai district. But, sir, kindly, I'm saying this to Honorable Minister, kindly look into the letter which I have to you regarding the shortage of medical staff like doctors, staff nurse, pharmacists, and also staff nurses, which I mentioned in my application earlier for my constituency. But I would like to talk about the whole state, because PHCs and CHCs cannot work only 2 or 3 doctors without no permanent pharmacies. So, taking care of the health, let the government decide to recruit more doctors and let the crowd of GP, IGM and other hospitals also decrease. If the primary level and the CHCs and PHCs, the patient remains up to the primary level, then there will be a less crowd in town hospitals. When the government launches any schemes or any projects, let the government consult the evidence first. Why I am saying this? Because
The villagers know what they need, not someone who is staying kilometers away from the inhabitants. The villagers know what is their requirement, not some politicians, not some leaders, or not some officers. So any kind of projects or any kind of schemes, let the people be aware first. Let the inhabitants know what they are getting and what they will get. This will be my request. I am saying this because our officers, especially primary level officers, there is no clarity. You have to accept that there is no clarity in the primary level officers. Some officials are even entertaining politicians. Please train such kind of professionals. There is a training institute, SIPAD. In this training institute, you can train them so that they know the work culture, they know the ethics, what they are going to do, what they will do for the people. Simply entertaining politicians, this is not the ethics of their job. And I can say that about 50% of the problem of the indigenous people of Tripura will be solved when the employees do their duties, when the employees do their job with faith. This is what I will say. When the government has taken steps on adopting e-office, let it be foster transparency. Let the primary level officers be clear with all the initiatives. Let the office learn to research for solving complex, unstructured problems in real-time basis. Here the government has addressed the quality education of universities and colleges. It's fine. But please also introduce journalism and mass communication in colleges. Please recruit more faculty members in universities, colleges. There are lots of vacancies. You say being engineers, ST engineers, about 100 posts are left. So let it be filled. And especially university, I am saying, let it not also violate the regulations of UGC. We need more professors in university. As per the report, it's not sufficient. There's a long gap of recruitment in universities also. And here talking about agriculture and allied sector, farm mechanism, animal safety and insurance. Please look into the matter of wild elephants also, especially in Bungiakami and other nearby areas. Many crop lands and many households, people are being damaged. People's houses were being damaged by wild elephants. So the government also should take proper measures. They should deploy more volunteers, wild elephant watchers, wild animal watchers. And talking about agriculture, sericulture, I would like to also say that beside the extension of rubber plantation in areas or the beneficiaries, please improve the price of rubber also. This will help the indigenous tribe of the state. When the government has addressed about the handloom sector in my area, in my constituency, at Naitomsara, there is a cluster office of handloom and handicraft also, but it's not functioning. If it functions, many women, many weavers and artisans will be benefited. So kindly, I would like to ask the department to kindly look into it. I would also like to add a few on government comprehensive plans on tourism. In my constituency, there is a pilgrimage. There is a holy pilgrimage called Khatun Raja. Every year in the month of April, thousands of devotees, but there is no road, there is no water. It's at top of Longkai Hill. Thousands of people come. Requested me also that government should look into it. So I think the tourism department, the
concerned minister who holds the portfolio will look into it. After the government had introduced Swadesh Darshan scheme, the smart city Agartala, this is very important. I'm talking in the house. The smart city Agartala constructed a toilet septic tank inside Ujjayanta village, which is the pride, which is the heritage of a state. So, can you just imagine what kind of peanut-sized butter bread employees are getting? When air puja is being done, there, how can you even think of constructing a toilet, a septic tank? This is not going in the right way. So, this is why I'm saying that how will we take pride? How will we go out and say that we have this rich culture, our pride, our heritage? We cannot play in this kind of mentality. Coming to Nesha Mukt Bharat or state or whatever, Nesha Mukt Zone is violated in all subdivisions. Let me tell you why. Because every drug addict or the one who buy drugs, they know where the dealer is. I'm not targeting the intelligence of the state or the source of the police. But you see, every buyer knows where the dealer is, but the police doesn't. So there is something lacking in between the system. There is something gap between the source. There is something lacking within us. So as the elected representative of the concerned area, I don't know about other areas, I have been watching, I have been taking data. So I hope the Home Department will look into it with strict actions. And talking about power and water connections, due to the experiment of new agencies in the state, which comes from center, or the new agencies, it's like both the department are not sticking. Due to their not sticking behavior, my people are suffering. Here, the address of the government has stated that 73-74% tap water connection has been covered. The survey should be complete when the water reach up to the house, not only the tap. So, my constituency has more than 13 to 14 villages who have never seen a sign of water given by government. They still dig the mud near the stream, near the river, which is not drinkable during monsoon season. There are tons of places which needs to be visited by government. I have visited more than 12 areas. No official has reached that village. No legislator in the past has reached that village. But I have gone there. They hold my hand and cry that, sir, we hope in you, we hope in the government. They never care what the government is, who the government is, which party is ruling, which party is taking the responsibility to all the schemes reaching up to there. They never care. What they want is water, electric, and roads. There are many villages which needs to be intervened, and I hope the department will do so. And last but not the least, we all in this house, we have been showing sympathy on ADC, the Tripura Tribal Areas Autonomous District Councils, and the people of the ADC. We thus already saying that Janjatis are developed, it's developing. Yes, it's developing. But see, where is the gap? The Mukhyamantri Satellite Town Development Scheme, which is of 500 crores. Mukhyamantri Nagar Unnayan Prakalpa, 1500 crores. And what about ADC? This house knows better what the fund flow is in the ADC. Whatever we may say, whatever we may
shout here in the house. But deep inside, we all know how it is funded today. See how the fund flow is going. We all know that. Let's not go to the logistic or the statistic or whatever the fund flow is. I would like to conclude. I would say, please do not keep the people, the indigenous people of Tripura, at the bottom of the government priorities. And there will be no development if the government officials keep on entertaining politicians. This is what I am again repeating in the house. Government officials should be trained. They should know their job, their work culture and ethics. Let them be sincere to their duties, then half of the problems of the state will be gone. So, thank you once again for letting me speak. এই আলোচনায় রাজ্যপালের ভাষণকে সম্পূর্ণভাবে সমর্থন করি বলতে চাই। বিশেষ করে ওনার ভাষণে পরিষ্কার দেশের সরকার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহর নেতৃত্বে সমস্ত সেক্টরের বিকাশ কাজ রাজ্য যে এগিয়ে যাচ্ছে একটা পরিষ্কার। এই জায়গায় আমি বলবো যারা সেখানটা বলার চেষ্টা করতে পারবা, আমি মনে করি বিরোধিতা যারা করে তারা বিরোধিতা অবশ্যই করতেই পারে, কিন্তু বাস্তব ঘটনা আমরা যদি দেখি ওনাদেরকে যদি বসে 25 বছর ক্ষমতায় একটা টানা পাহাড়কে নিয়ে বলা কেন যে আমাদের সরকার সেটা করতে যাদের প্রত্যেক বাড়িতে মাঝখানে ডিস্টার্ব হতে পারে, সমস্যা হতে পারে, ইলেকট্রিক হতে পারে, কিন্তু জল যে যাচ্ছে প্রত্যেক বাড়িতে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ সে কেন নেওয়া হবে? কেন আজকে সরকার সেখানে পাহাড়ে এসেছে টাকা দাও? নিজেরা প্রশ্ন করুন না, ত্রুটিও দেওয়া যায়, কিন্তু যেগুলি হচ্ছে এগুলি স্বীকার করা দরকার। কি দেখলাম আমি আপনার মাধ্যমে এই সদন থেকে রাজ্যবাসীকে বলতে চাই, রাজ্যের মানুষ 18 সালে পরিবর্তন করেছে, এই রাজ্যের অভিশপ্ত দিন থেকে মুক্তি পেয়েছে, কারণ এই রাজ্যের যে কৃষ্টি সংস্কৃতি নষ্ট করে অপসংস্কৃতি কায়েম করেছিল, ঘুম থেকে উঠতে দেখতাম কৃষক সভার চালাবাড়ি করে 3 দিন পরে হলোই নারী সমিতির খেলা, ছাত্রদের স্কুলে পাঠায়, ছেলে মেয়েদের স্কুলে গেলে এসএফআই খেলা, স্কুলগুলোকে রাজনীতির আতঙ্ক। 3 দিন পরে আবার দেখতাম মানে মাসে বাদ নেই 10 থেকে 15 দিন স্কুলে চালাবাজি, আরেকদিকে সন্ত্রাস। কেন বলছি কথাগুলা? নয়নবাবু বলার চেষ্টা করেছি ছাপ্পা ভুল। আজকে অভিযোগীরা অনিমেষ যখন উপস্থিত আছেন, আমি সাক্ষী রেখেছি, আমরা ছোট ছিলাম, দাঁড়িয়েছিলেন সেন্টার অপূর্বাবুর বিরুদ্ধে, অপূর্বাবুর নেতৃত্বে, কিরণমালার নেতৃত্বে যখন 2 ঘন্টা ভোট চলছে, আমরা অনেকে ফোন করে বলি দাদা আমাদের স্কুলের পার্শ্ববর্তী একটা বাড়িতে চুক্তি করে বেঁধে রেখে ছাপাবো হচ্ছে, অনিমেষদের মাধ্যমে কোন ফোর্স নিয়ে ছুটে গেছেন, সেই ফোর্স নিয়ে ছুটে সেই এজেন্টকে ছুটিয়ে উনি থেকে ওখানকার কষ্ট এই ছিল। আর এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গণতন্ত্রের গণতন্ত্রের মানে আমাদের শুনতে হবে যে রক্তে রঞ্জিত হয়েছে, হাজার হাজার মানুষ কে সরকার সীমিত হয়েছে, মাতৃকালী বাংলা কে তৈরি করেছে, কল্যাণ পরিস্থিতি কে তৈরি করেছে, দার্জনা শিবির কে তৈরি করেছে। আজকেও মানুষ অসহায় জাতি
করতে মাতৃঘাতী থাকে নির্মল বাচ্চা ছাত্র রাজনীতি করতেন তাহলে সামনে দাম দিয়ে বলতো পড়াচ্ছিল না কারণ শাস্তি ওয়াই কোর্টের সামনে দুটো আঙুল কেটে নেওয়া হোক দিনের বেলা প্রকাশ্য দিয়ে আমরা কোর্টের সামনে পুলিশ প্রশাসনের সামনে আমি কয়েক সভা দেখতাম দীপঙ্কর রাজ আপনারা গণতন্ত্রের কথা বলে উন্নয়নের কথা বলে খুন করে দেওয়া প্রকাশ্য সফরে গণতন্ত্র ছিল না মুখ্যমন্ত্রী ছিল না আইন ছিল না প্রশাসন ছিল না আর আজকে রাজ্যের কাজ এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে হ্যাঁ সময় লাগবে 5 বছর তার মধ্যে কোভিড পিরিয়ড তার মধ্যে দ্বিতীয়বার সরকার একটা চিত্রতা আমাদের কাছে পরিষ্কার যে এই সরকার মানুষের সাথে কাজ করছে এই সরকার আগামী জনগণের সাথে কাজ করছে এটা পরিষ্কার যতই বলুন না কেন এই বলাতে কি হচ্ছে জানেন এটা সারা রাজ্যের মানুষ দেখছে বিগত দিনে বলেছেন আর এই মিথ্যা আশ্রয় নিয়ে বলার কারণে এই রেজাল্ট আপনাদেরকে দিয়েছে বিরোধীরা বিরোধিতা করেন আমরা আমাদের কাজ করি কিন্তু সত্য জিনিসটাকে ধামা চাপা দিয়ে কৃষকদের কথা বলার চেষ্টা করি বরং কৃষকদের জন্য কি করে প্রতিবর্ষর আন্দোলন চাঁদাবাজি ক্ষেত মজুরি ইউনিয়ন কৃষক সভা ছাড়া আর কি হয়েছে তাজ্য হয় না বাড়িতে যখন যেত কৃষক সভার চাঁদাকে বলতো তারা তো বাড়িতে নেই বিকালবেলা আসতে বলতো 1 বিঘা চাল দিয়ে 800 পোনা পরিবার তাদেরকে খাওয়াবে সবার ব্যবস্থা নেই তার চাঁদাটা আগে থাকে এর নাম গণতন্ত্র এর নাম সরকার এর নাম মানুষের জন্য কাজ করার সরকার যদি বলি শেয়ার হবে এগুলা বাস্তব সত্যটা বলা উচিত আজকে কৃষকরা পাহাড় যান পাট্টার বাধা পাচ্ছে বছরে 4,000 সামাজিক বাধা 2,000 টাকা করা হয়েছে ভারতবর্ষের তাও আজকে ফ্রিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতবর্ষ পাবন না দেশে তো অনেক কথা বলতে পারে এর আগে অনেক করতে পারে আমার দ্বিতীয় বর্ষটাকে 28 সাল করে দেওয়া হয় বিপিএল অনুমোদিত প্রাইভেট কি দরকার মানুষের প্রথম থাকার ব্যবস্থা থাকতে হবে ব্যবস্থা স্বাস্থ্যের ব্যবস্থা আজকে আমাদের সরকার এসে সেই ব্যবস্থাগুলি করতে হলো আজকে কেন আজকে মানুষ ঘর পাচ্ছে করাপশন নেই আজকে শৌচালয় পাচ্ছে আজকে বাড়ি বাড়ি জল যাচ্ছে আজকে রেশন পাচ্ছে আজকে বাধা পাচ্ছে আজকে কিষাণ নিধি বাধা পাচ্ছে দেখার কাজ আর সবচেয়ে বেশি সেই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই যেটা থেকে আমরা মুক্তি পেয়েছি এই চাঁদাবাজি দান্দাবাজি থেকে এই রাজ্যের মানুষ মুক্তি দিয়েছে তার জন্য আচ্ছা চাঁদাবাজি নেই আচ্ছা টাকা দিতে হয় না এটা আমার বক্তব্য নয় একটা সময় আমরা বলতাম প্রয়াত রাজীব গান্ধী বলতেন প্রধানমন্ত্রী হিসেবে যে 100 টাকা পাঠালে 20 টাকা এসে পৌঁছতো না 15 টাকা এসে পৌঁছতো রাজনীতির নামে ব্যবসা হয় তার মানে কি তার মানে আপনার বাড়িতে যে জল যাচ্ছে লিকগুলো ওই যে লিকগুলো ছিল মোদি দিয়ে লিকগুলো বন্ধ করে দেওয়ার কারণে আজকে সারা ভারতবর্ষে রাজনৈতিক নেতারা মস্তিষ্ক গরম ব্যবসা বাণিজ্য বন্ধ লিক হচ্ছে না ডাইরেক্ট বাড়িতে টাকা পৌঁছে যাচ্ছে সেখানে তাই ব্যবসা বাণিজ্য বন্ধ হয় আমরা ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আজকে মানুষ কাউকে বলতে হয় না আজকে রাজনৈতিক দলীয় করে উঠে গেছে নেই ইচ্ছা করলো একজন বিধায়ক এমএলএ কেউ করতে পারবে না কারণ ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকে সেখানে জিও টেকিং এর মাধ্যমে প্রত্যেকটা পরিবারের এটাকে আমরা বলবো না স্বচ্ছ এবং স্বচ্ছ প্রশাসন তৈরি হচ্ছে সুশাসন তৈরি হয়েছে দিবঙ্গবাবু সুশাসন করার চেষ্টা করবে কাকে সুশাসন বলবেন হাজার হাজার মানুষ শরণার্থী হাজার হাজার মাকে বিধবা হয়েছে সন্তান হয়েছে কিডন্যাপ হয়েছে দর্শন হয়েছে এটাকে সুশাসন আর আজকে 6 বছর কয়টা শিবির হয়েছে কয়টা ভাতৃত্ব ভাঙা হয়েছে অপোজিশন লিডার যারা অনেক আছে সেখানকার সিনিয়র ব্যক্তি আমি ওনাকে উদাহরণ দিয়ে একটা জিনিস দেখিয়ে দিলাম উনি সেই দিন সেই জায়গায় ছিলেন অপোজিশন লিডার এবং উনি সেই দিন জয়যুক্ত হয়েছেন এবং জয়যুক্ত হওয়ার পরেও আমরা একটা রক্ষা পাইনি ওয়াই সেন্টার থেকে উনি কেসার দিয়ে আমাদেরকে বাড়িতে পাঠানো রক্ষা পাই অবশ্যই অবশ্যই সঙ্গে ছিল
আপনাদের বিরুদ্ধে ছিল। আপনি প্রশ্ন করলে জিজ্ঞাসা করতে আপনি তো কথা করে বলেছিলেন সবাই এসে জবাব দেবে, জবাব তো দিয়ে দিয়েছেন। থার্ড পজিশনে চলে এসেছে। খবর নিয়ে নিয়ে এগুলি ভাবো সিনিয়র লিডার, এগুলি বুঝো। খালি বুঝার জন্য সেখানে দাঁড়িয়ে বলা চলবে না। আমি তো বললাম বিধায়ক কয়েরও আছে, কয়ের অবস্থা সন্ত্রাস, মানুষ কয় যেত না, কয় জেলাতে যেত না, সবাই বলতো সন্ত্রাস দুর্বল। আর আজকের দিনে দাঁড়িয়ে একটা জাতি দাঙ্গা নেই, একটা মাতৃত্ব দাঙ্গা নেই। আজকে মানুষ সুন্দরভাবে চলছে, প্রথমে রাজনীতি তর্ক বিতর্ক, কিন্তু বাস্তবটা স্বীকার করতে হবে। এই জায়গায় বলবো আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। আমরা বলিনি সর্ব শেষ করতে পেরেছি। কাজেই স্বাভাবিক মানুষের চাহিদা থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবে, সেখানটায় পরিষ্কার চিত্র যে কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আজকে আপনারা বলছেন বৈদ্যুতিকরণ বলছে খাদ্য নেই, কোথায় দাঁড়িয়ে বলুন খাদ্যের অভাব বলছে যে এটি মানুষ। আমি তো বললাম এইখানটায় দাঁড়িয়ে এই সদনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলা, তাতে করে রাজ্যের মানুষ সামনের দিন আসতে চলবে, দেখবেন কোন জায়গায় আপনারা দাঁড়িয়েছেন নিজেরাই বিচার করে বলবেন। এখনো সময় আছে সেই জায়গা থেকে ফিরে আসতে। এখানটায় বলি শুধু রাজনীতির জন্য রাজনীতি করা সেটা নয়, আমরা এটা মনে করি, কারণ আমরা মনে করি আমরা একটা পরিবার, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের সুযোগ পাওয়ার অধিকার রয়েছে এবং তার কাছে বুঝতে হবে। তার জন্য সুন্দর সিস্টেম আজকে মোদীজির নেতৃত্বে চালু হয়েছে এবং তার সুবিধা মতো সেখানে পেয়ে যাচ্ছে। কৃষকদের ভাতা আজকে চালু হয়েছে বছরে ৬,০০০ টাকা কিষাণ নিধি, একবার বললেন না দাম কেন বললেন না? কি দোষ ছিল? কিন্তু বলতেন তো, বকলে বলার চেষ্টা। তার মানে উদ্দেশ্য আবার মাঝে মধ্যে জনজাতিদের নিয়ে কথাবার্তা। তাহলে কেন বিগত দিন আজকে কেন একটা বিদ্যালয় আজকে 18টা তৈরি হচ্ছে, আজকে কেন মানুষের একটা আগ্রহ হয়েছে? এইভাবে ভুলভাবে পরিচালিত করার জন্যই এই রাজ্যটা আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেক বছর আমরা পিছিয়ে গেছি। সেখান থেকে বেরিয়ে আসছে রাজ্যের মানুষ শান্তিতে। কি জাতি কি জনজাতি, এক একটা বছর ইতিহাসের পেছন থেকে যান না, ৮০ সাল থেকে কারা ক্ষমতায় ছিল, তাদের নেতৃত্বে এই করে 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 রাজ্যটাকে পিছিয়ে দেওয়া হয়। ৬ বছর, এই মধ্যে ৬ বছর আমরা ক্ষমতা, এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেখানে অপোজিশন কমিউনিস্ট কংগ্রেস সবাই আছে, কে ইতিহাস নাই। এমএলএ পর্যন্ত দিনে সেই দিনের নিরাপত্তা খুন হয়েছে, মার্ডার হয়েছে, কে দাঁড়িয়ে না? সরকার কে ছিল? মুখ্যমন্ত্রী কে ছিল? মন্ত্রী বিধায়ক পর্যন্ত নিরাপত্তা থাকতে পারত। আর আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো মন্ত্রী বিধায়ক এমএলএ এই ৬ বছরের মধ্যে এই জায়গায় আমি বলবো আমাদের সরকার বিশেষ করে মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে এবং রাজ্যের নেতৃত্বে আমাদের মানিক সাহেবের নেতৃত্বে চলছে এবং প্রত্যেকটা মানুষ তার সুযোগ পাচ্ছে। আসলে খাদ্যের অভাব নেই, মানুষ খুশিতে আনন্দে সেখানটায়। আমি পাহাড়ে প্রত্যেকটা জায়গায়, আমার বিধানসভা এলাকায় তো পাহাড় রয়েছে, জলের কথা অনেকেই বলে ৪২টা ডিস্ট্রিক্ট তৈরি করেছি গত ৫ বছর, বাড়ি বাড়ি জল যাচ্ছে সেখানটায় সারা রাজ্যে। সেখানটা যাওয়ার আমার সুযোগ নেই, কিন্তু আমি আমার বিধানসভা জেলাতে যাই। ঠিক আছে, থাকতে পারে কোনো জায়গায় সমস্যা, কিন্তু সেটা করার যে একটা পরিকল্পনা, চেষ্টা, মানুষের কাছে নেওয়া যাওয়া, সরকারের যে ভাবমূর্তি সেটা কিন্তু পরিষ্কার। আর বিগত দিনের চিত্র নীতি আদর্শ একটাই ছিল, মিছিল মিটিং করে দিতে হবে, করতে হবে, আন্দোলন চলবে, নাহলে লড়াই সংগ্রাম, দাঙ্গা হাঙ্গা চাঁদাবাজি, স্কুলগুলাকে রাজনীতির আতঙ্ক। আজকে কেন না কেউ কি ন্যায় করেছে? রাজনীতি করা যাবে না। ছাত্র সমাজটাকে গুলিতেই ধ্বংস করে দেওয়ার জন্য ভাবতাম কিছু সংখ্যক কর্মচারী, আরে এটা কি আজকে তো সরকার এটা দেখি না আমরা, কিছু সংখ্যক কর্মচারী টিচার এসএমআই সমন্বয়ের মেম্বারশিপ স্কুলে বসে বসে কাণ্ড। রাজনীতি কি আমাদের এমন জায়গায় গিয়েছে ক্ষমতা ভোগ করার জন্য? আমরা এটা মনে করি না। আমরা মনে করি আমরা সেবক, আমরা মনে করি আমরা কাজ করার মানুষ। মানুষ আমাদেরকে নির্বাচিত করে বিধানসভার সদনে পাঠিয়েছে মানুষের জন্য কাজ করা। প্রত্যেক স্তরে
সেখানে জাতি জনজাতি আমি বুঝি না, যারাই আছে আমরা রাজ্যে প্রত্যেকটা মানুষের কাজ হতে হবে। তার জন্য আমাদের সরকারের মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিনিয়ত প্রত্যেকটি বিধায়ক সেখান থেকে আলোচনার মাধ্যমে তাদের বিধানসভায় সেখানটায় কাজ হচ্ছে। এবং পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারাও আমাদের রাজ্যপাল, মহামান্য রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণে পরিষ্কারভাবে সেই চিত্রগুলা ভেসে উঠেছে। যদি আমি বলি সেখানটায় বলে না যে কেউ যদি ঘুমায় তাহলে জাগ্রত করা যায় না, আসলে স্বাভাবিক এটাই বাস্তব কথা যে এই জায়গাতে এইগুলো অন্তত স্বীকার করা উচিত যেগুলো আমরা করতে পারিনি। আর আসলে একটা সময় এমন সময় গেছে ত্রিপুরা রাজ্যে, আমরা হয়তো বা একটু ছোট ছিলাম, একটা রাত্র এই রাজ্যে সরকার আছে কি নাই সেটা বিশেষ করে 93 পর থেকে আমি বলবো 96, 98, 2000, 2001, 2003 সরকার কি রাজ্যে আছে, গণতন্ত্র কি আছে, আইনের শাসন কি আছে, আমরা একবার প্রত্যেকটা রাত্র পাহারা দিয়ে কাটাতে পেরেছি। এই রাজ্যের 25 বছরের শাসন পাহারা দিয়ে কাটাতে পেরেছে। গ্রামের মধ্যে মিটিং করে কখন কি হবে, যে আজকের দিনে দাঁড়িয়ে সেখান থেকে আজকে সুন্দর পরিবেশ, জাতি জনজাতির মধ্যে মৈত্রীর বন্ধন, আজকে দেখবেন পাহাড়ি বাঙালির মধ্যে বিবাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা উৎসাহিত হচ্ছে, আত্মীয়তার বন্ধন পাচ্ছে, স্বাভাবিক, এটাই ঠিক, এটাই নিয়ম। আমরা এক পরিবার একটা জায়গায় থেকে ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি সেই জায়গা থেকে বেরিয়ে এসে, ছোট মানসিকতা থেকে বেরিয়ে এসে রাজ্যের স্বার্থে এবং জনগণের স্বার্থে বিশেষ করে থাকবে ত্রুটি বিচ্যুতি, সেগুলো আগামী দিন সত্যি আমরা আমাদের চেষ্টা করছি। বলতে হবে কাজ করলেই সেগুলো ত্রুটি থাকতে পারে, রোজ স্বীকার করি। আপনাদের মতো আমরা বলিনি 100 বছর কিন্তু আমি বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে স্বর্ণের রাজ্য তৈরি করে দিয়েছি, যেদিকে যাচ্ছে সব আত দূরের সাথে খায় হয় যাচ্ছে, যেদিকে যাচ্ছে শুধু বক্তব্যই শুনে দিচ্ছি আর কাজের বেলা কাজ পাই যাচ্ছে। যাই হোক, সবাইকে বলবো সমস্ত কিছু ছেড়ে এসে শুধু বিরোধিতা করার জন্য নয়, সার্বিক রাজ্যের স্বার্থে, প্রত্যেকটা মানুষের স্বার্থে সেখানটায় আমাদের মহামান্য রাজ্যপালের গঠনকে সমর্থন করা উচিত। এবং আমরা নিশ্চিত আমরা বলে দিয়ে যাই, যতটুকু সম্ভব আপনারাও সেখান থেকে বেরিয়ে আসবে, আগামী দিন আপনাদেরও পথ চলা সুগম হবে, না হলে কিন্তু ভবিষ্যৎ খারাপের দিকেই যাবে। সবাই নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য ইসলাম। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, গত 5 জানুয়ারি আমাদের মহামান্য রাজ্যপাল তার ভাষণ রেখেছেন। এই ভাষণের মধ্যে যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, আমাদের রাজ্যে বিশেষ করে সরকারের বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন দপ্তরের কিছু কর্মসূচি এই রাজ্যপালের ভাষণের মধ্যেই তিনি উল্লেখ করেছেন। তো আমি এই মাননীয় রাজ্যপালের বক্তব্যের উপরে, ভাষণের উপরে 2-4টি বিষয় তার সংশোধন এনেছি, তার উপরেই আমি আলোচনা করতে চাই। তো আমাদের রাজ্যের ইতিহাসে মহামান্য রাজ্যপাল আমাদের সারা রাজ্যে বিভিন্ন জেলায় তিনি প্রশাসনিক মিটিং করেছেন এবং বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন। এবং যেটা আমাদের উত্তর জেলার মধ্যে জেলা শাসকের অফিসে প্রশাসনিক মিটিং করে সেখান থেকে আমার বিধানসভা এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা 4টা চা বাগান রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখেছি ওনার বক্তব্যে আমাদের রাজ্যে যারা যুবকরা রয়েছে তারা নেশায় বিভিন্নভাবে আসক্ত হচ্ছেন। আমাদের রাজ্যে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্রীয় সংস্থা আমাদের রাজ্য থেকে ধরে নিয়ে যাচ্ছে, এদের সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে আমি ভেবেছিলাম
মাননীয় রাজ্যপাল তার বক্তব্যে সরকারের লিখিত বক্তব্যের বাইরে হয়তো তিনি এই বিষয়গুলি উল্লেখ করবেন, কিন্তু তিনি সেখানে আমাদের রাজ্যের মধ্যে শিশু নিখোঁজ, শিশুরা বিক্রি হয়ে যাচ্ছে, মানব পাচার হচ্ছে, আমাদের রাজ্যে নেশায় ডুবছে, আমাদের রাজ্যে খাদ এবং খাদ্যের অভাব, এই বিষয়গুলি তিনি উল্লেখ করেননি। আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, এই অংশের মানুষ আমরা বসবাস করছি। আর বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে কথা মাননীয় রাজ্যপাল তার ভাষণে বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের কিছু সংস্থা রয়েছে, সেখান থেকে ছাত্রদের বিভিন্ন ধরনের স্টাইপেন্ড, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আমাদের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের যে নিগম রয়েছে, সেই নিগম থেকে তাদের জন্য শিক্ষার লোন, তাদের জন্য কিছু ক্ষুদ্র ব্যবসার জন্য লোন দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে তারা পাথর ব্যবসা, আগর ব্যবসা, গরুর ব্যবসা, এ ধরনের ব্যবসার সঙ্গে তারা যুক্ত। তারা এই ব্যবসাগুলি চালিয়ে যাচ্ছেন। তারা আগরতলা শহর বা ধর্মনগর শহরের মধ্যে ব্যবসা করার জন্য তাদের হাতে সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির মধ্যে এই সময়ের মধ্যে বিভিন্ন বাজার তৈরি হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুদের যে ওয়াকফ সম্পত্তি সেখানে গড়ে তোলা হচ্ছে। এই বিষয়গুলির বিরুদ্ধে যখন বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব বা ওই অংশের মানুষের পক্ষ থেকে যখন অভিযোগ করা হয়, তখন তার কোনো নিষ্পত্তি হয় না। তো মাননীয় রাজ্যপাল তার ভাষণের মধ্যে আমাদের রাজ্যে যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই মানুষের আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে উদয়পুরের কিল্লা তারা এলাকা গাইয়া বাড়িতে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ যারা 40 থেকে 50 বছর ওই এলাকার মধ্যে বসবাস করছেন, পরপর দুইবার একটা ধর্মীয় সংগঠনের উদ্যোগে পরপর দুইবার আক্রমণ হলো। সর্বশেষ যে আক্রমণটা হলো এই ডিসেম্বর মাসে একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। তাদের যে বাঁচার ফসল রাবার বাগান ধ্বংস করে দেওয়া হলো। ফায়ার সার্ভিস সেখানে আসবে বাধা দেওয়া হলো। পুলিশ মহকুমা আধিকারিক পুলিশের সামনে কেসারের সামনে এই ঘটনাগুলি ঘটলো। আর আপনারা যারা বলছেন এই রাজ্যের মধ্যে সুশাসন রয়েছে, আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, এই রাজ্যের বামপন্থ 25 বছর ছিল, এই রাজ্যের মধ্যে কংগ্রেস ইউপিএর সরকার 5 বছর ছিল, আমরা ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ আমরা আতঙ্কিত ছিলাম না। আমাদের রাজ্যের মধ্যে আমরা বসবাস করতে পারছি। এই রাজ্যের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই ভয়ের পরিবেশের মধ্যে আমাদের রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি যে বক্তব্য পেশ করছেন, যে ভাষণ রেখেছেন, তার কোনো উল্লেখ নেই। দ্বিতীয় যে বিষয়টা বলবো, মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে বলেছেন, আগর চুরাইবাড়ি থেকে দুবাইতে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে আগর তেল, আগর একটা অর্থকরী ফসল, সেখানে তৈল উৎপাদন হয়, তেল উৎপাদন করে। এই আগর রাজ্য সরকারের উদ্যোগে চুরাইবাড়ি না, উত্তর দুবাই থেকে দুবাইতে পাঠিয়েছে। যে ব্যবসায়ী দুবাই পাঠিয়েছেন ওনার আত্মীয় রয়েছে দুবাইতে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহযোগিতা করেছেন, ঠিক আছে। এই আগর চাষ আমাদের রাজ্যে উত্তর জেলার কদমতলা, অবিভক্ত কদমতলা ব্লক এলাকার জুলাই মাসে 1980 সাল থেকে, এবং সেখান থেকে ধীরে ধীরে আমাদের ধর্মনগর মহকুমা এলাকার বিভিন্ন জায়গায় আগর তার বিস্তার লাভ করে। ওই এলাকার যারা ব্যবসায়ী তারা বিভিন্নভাবে শিল্প ইউনিট বা আগর নেট বসিয়ে ক্ষুদ্র কারখানা তারা তৈরি করে, এবং সেখান থেকে আগর তেল উৎপাদন করে আসাম হয়ে মহারাষ্ট্রের মুম্বাই হয়ে মধ্যপ্রাচ্যের দেশে বিক্রি হতো। কিন্তু রাজ্য সরকার 2018 সাল করে এই রাজ্যের বিধানসভায়, এই রাজ্যের সরকার বিধানসভা পরিবর্তনের পর যে পরিস্থিতি, রাজ্য সরকার আগর সম্পর্কে ভাবছে না তা আমি বলবো না, আগর সম্পর্কে ভাবছেন, কিন্তু তার মধ্যে কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি দূরীকরণের জন্য মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার কোনো উল্লেখ নেই। বিশেষ করে
কিন্তু ওই এলাকার মধ্যে উত্তর জেলা এলাকার মধ্যে ৫০ থেকে ৬০টা আগর শিল্প ইউনিট রয়েছে। তার লাইসেন্স পেতে হলে ২ থেকে ২.৫ একর সেখানে জমি থাকতে হবে, তার উপরে ৫ থেকে ৭ বছরে আগর গাছ থাকতে হবে। সব কৃষকের, সব ইন্ডাস্ট্রির মালিকের কিন্তু সেই ব্যবস্থা নেই, তাহলে লাইসেন্স পেতে গেলে সমস্যা হয়। তো আগর যারা গাছ কাটে, আগর গাছ কাটার ক্ষেত্রে যেমন বন দপ্তরের সেখানে তাদের পারমিশন লাগে, সেই পারমিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা। আবার যে তেল যারা উৎপাদন করেন এবং সেখানে গাছ পরিবহনের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে সেখানে ফরেস্ট এবং পুলিশের সেখানে বাধা রয়েছে। এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করেছি, আমাদের দাবি হচ্ছে যে এখানে আমাদের রাজ্যের আবার সহজে তার উৎপাদন হওয়া, সাপ্লাই হয়। এই আগরটাকে যদি টেকনোলজি মিশনে ফরেস্ট দপ্তরের আইন সংশোধন করে এটাকে যদি ওই রাবার বা এগ্রিকালচারে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই এলাকায় যারা আগর ব্যবসার সঙ্গে যুক্ত তাদের উপকার হতো। মাননীয় রাজ্যপালের ভাষণে এই বিষয়টা উল্লেখ নেই, এই কথাগুলি যদি তৈরি হতো আগামী দিনে লাভ হতো। এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বিশেষ করে রাস্তাঘাট, গ্রামীণ যে রাস্তাঘাটগুলি, যারা সুশাসনের কথা বলছেন, খেদারি জনসেন বিধায়ক প্রতিটা গ্রাম পঞ্চায়েতে বামভোটের সময় এমন কোন রাস্তা নেই যে বিচ্ছন্ন নেই সারা রাজ্যের মধ্যে। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের রাজ্যে যে গ্রামীণ যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলির অবস্থা বেহাল। হ্যাঁ, রাস্তাঘাট হচ্ছে, সিসি রোড হচ্ছে, পেপার ব্লক দিয়ে রাস্তা হচ্ছে। একটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে 60 থেকে 5টা যেখানে গ্রামীণ রাস্তা রয়েছে, 300 থেকে 400 পরিবার মানুষ বসবাস করেন। 100 মিটার হয়েছে, 150 মিটার হয়েছে, স্যাংশন হয়েছে 500 মিটার, তারপরে 300 মিটার, 200 মিটার উঠাও। এই পরিস্থিতিতে মাননীয় রাজ্যপাল তার বক্তব্যের মধ্যে অন্ততপক্ষে গ্রামীণ রাস্তাগুলির যে বেহাল অবস্থা রয়েছে, তো যারা গ্রাম পঞ্চায়েতের, যারা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, যারা কর্মকর্তা রয়েছেন, যারা পঞ্চায়েতের কাজ পরিচালনা করেন, যারা ওই এলাকার রাজনৈতিক নেতৃত্ব, এই যে পেপার ব্লক, সিসি রোড, 500 মিটার সেকশন, 300 মিটার হচ্ছে, 200 মিটার হচ্ছে না, যারা নির্বাচিত ওই এলাকার প্রধান উপপ্রধান রয়েছেন, এই 6 বছরে তাদের যে আর্থিক অবস্থার পরিবর্তন, এগুলি দেখলে করেই বোঝা যায় টাকাগুলি কোথায় যাচ্ছে। সমস্ত স্তরে দুর্নীতির বাসা পেতে, সেখানে কোনো মনিটরিং নেই, কোনো ধরনের চেক আপ নেই, কাজ করার কোনো সুযোগ নেই, সেখানে বলার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি, পিডব্লিউ দপ্তরের রাস্তা আমার বিধানসভা এলাকার মধ্যে, আমার মহকুমার মধ্যে এই রাস্তাগুলির অবস্থা বেহাল। 5 বছরে 3 থেকে 4 বার মেইনটেনেন্স হয়েছে। ডিস্টার্ব করতে চাইছি না, তবু জাস্ট ওয়ান লাইন, একটা লাইন। বিধায়ক মহোদয়, আপনি নির্বাচিত, যেহেতু আপনি ওই এলাকার মানুষের দ্বারা নির্বাচিত, আপনার নিজেরও দায়িত্ব আছে বিধানসভা ক্ষেত্রে। যদি এরকম কোনো স্পেসিফিক ইন্ডিকেশন থাকে যে 500 মিটার রাস্তার মধ্যে 300 মিটার করে 200 মিটার হয়নি, আপনি পার্টিকুলারলি কি তার জন্য স্টেপ নিয়েছেন? ঠিক আছে, এটা আপনি মেনশন করবেন যে আপনি কি স্টেপ নিয়েছেন, কাকে চিঠি দিয়েছেন, কোন অফিস থেকে দিয়েছেন, এটা কি আপনি মেনশন করেন না? ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটি। আপনারা দেখতে পারেন উপাধ্যক্ষ মহোদয়, ওনার বক্তব্য আমি একটু শুনেছিলাম, তাই আবার বিষয় উল্লেখ করেছেন। তো পয়েন্ট অফ অর্ডার, বিষয় হচ্ছে কি, রায়বাড়ির বিষয় কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, কারণ এটা কোর্টের মধ্যে চলছে। বিষয় হচ্ছে রায়বাড়ির বিষয়ে উনি বলছেন যে কি হচ্ছে রায়বাড়ি ওই জায়গাটা হচ্ছে জমাতিয়ারা দীর্ঘ বছরের বসবাস, ওইখানে নিজে গিয়েছিল, ওইখানে পাহাড়ি বাঙালি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, বারবার
আজকে ওরা তুমি থাকতে চাইছে না এখানে দুপুরে যারা খাবার আছে তবে সকালে ওই মানুষ সব এটা করা চলে না। কাজ করে রাখতে চাইছে না এভাবে বলা হয় না। ওরা এইভাবে চক্রান্ত করছে এখানে গিয়ে এটা কুটের মধ্যে আসছে কুট থেকে হাইলাইট দেওয়া হয়েছে স্যার এক মিনিট এটা রায়বারের বিষয়টা এটা কোর্টের মধ্যে লড়াই হয়েছে হওয়ার পর পুরাটাই তোমাকে আপনার পাড়ার পক্ষে এটা রায় হয়েছে প্রশাসন ওইখানে গিয়েছে করেছে ওইখানে মানছে না ওনারা এখানে বারবার গিয়ে এই ওইখানে গিয়ে দুইবার ওইখানে গিয়ে উনি ওদেরকে উত্তেজনা সৃষ্টি করছেন আইনশৃঙ্খলা সবসময় এর আগেও দেখা গেছে এর সময় ওরা এগুলোই করে এখানে ঠিক আছে বসুন মাননীয় সদস্য হ্যাঁ বলেন আলোচনাতে ছিল মাননীয় রাজ্যপালের তাড়াতাড়ি করেন সময় শেষ হচ্ছে উত্তর দপ্তরে যে রাস্তাগুলি সম্পর্কে যার বেহাল দশা অবস্থা তৈরি হয়েছে মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে তার গত 5 বছরে 6 বছর 3 থেকে 4 বার উত্তর দপ্তরের সবগুলি তার মেনটেনেন্স বা সংস্কার হয়েছে বছর যেখানে দেখি এই অবস্থা দপ্তরের কোনো মনিটরিং এই অবস্থা তৈরি হয়েছে আমরা যদি দেখি মাননীয় রাজ্যপাল তার বক্তব্য বলেছেন যে জাতীয় সড়ক সম্পর্কে চুরাইবাড়ি থেকে আমাদের যে লাইফ লাইন চুরাইবাড়ি থেকে পানিসাগর পর্যন্ত বেহাল অবস্থা আমাদের যে বিকল্প সড়ক যেটা প্রতি ব্রিজ থেকে কদমতলা ধর্মনগর পর্যন্ত মাননীয় রাজ্যপাল কিছুদিন পূর্বে এই রাস্তা দিয়ে রাজবাড়ি চলে গিয়েছেন এটা বিকল্প সড়ক গাড়ি ঘোড়া চালানোর পরিস্থিতি বেহাল অবস্থা সেগুলি মেনটেন্সের কোনো খোঁজখবর নেই এটা বেহাল পরিস্থিতি আমাদের রাজ্যে বিশেষ করে পিডাব্লিউডি এবং জাতীয় সড়কগুলির অবস্থা সেখানে তৈরি হয়েছে যে বিকল্প সড়কটা মাননীয় মন্ত্রীরা বলছেন 2.5 ঘন্টায় কৈলাসহর থেকে আগরতলাতে আসা যায় ভালো কথা কিন্তু ধর্মনগর মহকুমা রাতনা থেকে বরপুর হয়ে কদমতলা হয়ে প্রতি ব্রিজ পর্যন্ত 2021 সালে কাজ শুরু হয়েছে এখন পর্যন্ত এই অংশের মধ্যে এই পাট্টার মধ্যে এখন পর্যন্ত যে এজেন্সি সেখানে কাজ বন্ধ এটা কি কারণে বন্ধ রয়েছে কাজ হচ্ছে না কেন দ্রুতগতিতে তার কোনো উল্লেখ মাননীয় রাজ্যপালের বক্তব্যের মধ্যে নেই এই পরিস্থিতিতে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি বিদ্যুৎ দপ্তর মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে কেন্দ্রীয় প্রকল্প আমাদের রাজ্যের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে তার বিদ্যুৎ সরবরাহ সম্পর্কে সেখানে উল্লেখ রয়েছে কিন্তু আমাদের রাজ্যে গ্রাম থেকে শহর পর্যন্ত এই যে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে যারা বিদ্যুৎ গ্রাহক স্মার্ট মিটারের মধ্যে যে রিচার্জ সিস্টেম চালু হয়েছে গ্রাহকরা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে 500 টাকা দিয়ে রিচার্জ করার পরে 10 দিন 15 দিন যায় আবার সেখানে 1000 টাকা দিয়ে রিচার্জ করার পরে 1.5 থেকে 2 মাস যায় তা গরিব মানুষ এই যে সিস্টেম চালু হওয়ার পরে তার অভিযোগ দেবেন বিদ্যুৎ দপ্তরে যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যেটা আমাদের হাতে ক্ষমতা নেই সব অনলাইন হয়ে গেছে আগরতলাতে কমপ্লেন করতে হবে এই পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে তার কোন উল্লেখ বিদ্যুৎ দপ্তর সম্পর্কে বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে যে অনিয়ম সৃষ্টি হয়েছে গ্রাহকরা সেখানে দুর্দশা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার কোন উল্লেখ মাননীয় রাজ্যপালের বক্তব্যে নেই আমি যে বিষয়টা বলতে চাই এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের দুবার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে গতকালকে রাজ্যের কৃষিমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন তাদেরকে সাহায্য দেওয়া তো আমার বিধানসভা এলাকায় কদমতলা ব্লক সেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ব্যাংক স্টোররা রয়েছে পঞ্চায়েতের যারা কর্মকর্তা রয়েছেন সেখানে আমরা লক্ষ্য করেছি যারা সেক্টর অফিসার কৃষির সঙ্গে যুক্ত যে সমস্ত অফিসাররা রয়েছেন আমরা সেখানে কথা বলার পর
আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এলাকায় তারা গিয়েছেন, কিন্তু এলাকা থেকে পঞ্চায়েত থেকে যে তালিকাটা তৈরি করে দেওয়া হয়েছে সেখানে কৃষকদের মধ্যে একটা বিরাট অংশ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম সেখানে বাদ দেওয়া হয়েছে। এবং যে তালিকা তৈরি করেছেন এই তালিকা তৈরির পরে সেই তালিকা থেকে আমরা আমাদের পক্ষ থেকে ওই এলাকার যারা কৃষক রয়েছেন কৃষকদের পক্ষ থেকে এসে অফিসে যিনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট তার কাছে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। এরপরেই সেখানে এই লিস্টে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি ক্ষতিগ্রস্ত কৃষকদের সেখানে নাম যুক্ত হয়ে মাননীয় রাজ্যপাল সেখানে কৃষক এবং কৃষকদের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকরা সেখানে সরকার সাত সরকার বিকাশের কথা বলছেন, কিন্তু পঞ্চায়েতগুলিতে বিভিন্ন যে প্রকল্প বিভিন্ন যে স্কিম রয়েছে সেগুলি বন্টনের ক্ষেত্রে যে অনিয়ম রয়েছে সেখানে যে দলবাদী হচ্ছে তা বন্ধের কোনো উল্লেখ নেই। এই কয়েকটা বিষয় বলে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে তাকে যুক্ত করার জন্য মাননীয় স্পিকার মহোদয় যুক্ত করার জন্য অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য তাফাজ্জল হোসেন মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে নমস্কার, বয়োজ্যেষ্ঠদের প্রণাম। আজকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার প্রাণপ্রিয় বক্সনগরের গণদেবতাদেরকে, কারণ ওনাদের অশেষ আশীর্বাদে আমি আজকে এই বিধানসভায় থাকি। তারপর আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় স্পিকার স্যারকে, যে আজকে পবিত্র বিধানসভায় যে বিধানসভার প্রতিটি কথা সারা ত্রিপুরা রাজ্যের প্রায় 40 লক্ষ মানুষ শ্রবণ করছেন দেখছে, সেই পবিত্র বিধানসভায় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার মাননীয় স্পিকার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, এই ত্রিপুরা রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই কারণে আজকে আমাদের এই যে রাষ্ট্রবাদী সরকার ত্রিপুরা রাজ্যে, যদিও বয়স হয়েছে প্রায় 6 বছর, কিন্তু উনি কাজ করার সুযোগ পেয়েছেন প্রায় 3 বছর। কারণ আমরা 18 সালের পর থেকে আমরা শুধু ত্রিপুরা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী আমরা করোনা মহামারীতে আক্রান্ত ছিলাম 2.5 থেকে 3 বছর আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার ফর্ম করার পর করি। তো যার জন্য 2.5 থেকে 3 বছর আমরা এইভাবে কেটে গেল ঘরে বসে থেকে। উনি 3 বছর সুযোগ পেয়েছেন, 3 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যেভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে নিয়ে গেছেন। আজকে মাঝখানে 5 বছর বাদ দিলে 35 বছরে যে আমাদের অবৈধ বন্ধু সরকারটা ছিল, তারা কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে উন্নয়ন এইভাবে করা যাবে। যার জন্য আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। সেকেন্ড থিং, ত্রয়োদশ বিধানসভা অধিবেশনে প্রথম দিনে অর্থাৎ গত 5 তারিখে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল মহোদয় যে ভাষণ রেখেছেন, ভারতবর্ষ তথা ত্রিপুরা রাজ্যের মানুষের যে আগামী দিনের যে আমাদের উন্নয়ন কি হয়েছে সেগুলো নিয়ে এখানে আমাদের 92 অর্থাৎ 92টা প্যারা ওনার বক্তব্য উঠে এসেছে। উনি 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। আমি একজন বিধানসভার সদস্য হিসাবে বলবো যে উনি যে 92টা প্যারা হয়তো বা কেউ না কেউ ওনাকে লিখে দিয়েছেন,
এটা তো অত্যন্ত ছোট হয়েছে, যিনি 1 ঘন্টায় উনি করতে পেরেছেন। শুধু 92টা প্যারা দিয়ে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়ন শেষ করা যাবে না। তার যথেষ্ট প্রমাণ আমার মহামান্য রাজ্যপালজি যে ভাষণটা 92 প্যারার মধ্যে রেখেছেন, তার সমর্থনে আমার পরিষদীয় দলের নেতা শ্রদ্ধেয় রতননাথ মহোদয়, রতননাথ মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, আমি নতুন, আপনাদের মধ্যে যদি আমার কোনো কথার মধ্যে ভুলভ্রান্তি হয় দয়া করে ক্ষমার চোখে দেখবেন। তো 1 ঘন্টা উনি উনার ভাষণের সমর্থনে ভাষণ রেখেছেন। তারপর আজকের দিনে আমাদের 3 জন আমাদের সদস্য ভাষণ রেখেছেন, তাও এই 2-3 ঘন্টার মধ্যে আমাদের উন্নয়নের কথা শেষ করতে পারেনি। আর আমি আজকে আমাদের রাজ্যপাল মহোদয়ের ভাষণের সমর্থনে যে ভাষণ রাখতে দাঁড়িয়েছি, আমার মনে হয় না আমার যে অভিজ্ঞতা, ভারতবর্ষের উন্নয়ন তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যেভাবে চলছে, সেই উন্নয়নের গতিধারা আজকে আপনাদের সামনে শুধু আমি নয়, আমাদের এখানে 30 জন আমাদের বিধানসভার সদস্য আছেন। 1 ঘন্টা করে যদি টাইম দেওয়া হয়, 34 ঘন্টাও আমাদের উন্নয়ন, আমার উন্নয়ন শেষ হবে না। তার জন্য বলছি, আমি আজকে আমার এই মাননীয় রাজ্যপালের বক্তব্য সমর্থনে আমি 2-4টি কথা বলবো, যেগুলো শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের মানুষ, আমার নরেন্দ্র মোদী যেই জায়গায় ভারতটাকে আজকে পৌঁছে দিয়েছেন, স্বাধীনতার 29 শতাব্দীর 47 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে 20 শতাব্দীর 24 সাল চলছে, আজকে প্রায় 76 বছর চলে গেছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার ইতিহাসে ভারতবর্ষের কোন লোক স্বপ্ন পাবেনি ডেভেলপমেন্ট করা যায়, মানুষের কাজ এইভাবে করা যায়। এই কয়েকটি কথা আমি বলবো। আজকে আমার নরেন্দ্র মোদী থেকে শুরু করে ওই নরেন্দ্র মোদীর শিষ্য আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক শাহজি যেভাবে উন্নয়নের ধারাকে নিয়ে যাচ্ছে, সেই ধারা যেগুলো কোনোদিনও মানুষ কল্পনা করতে পারবে, এই 4-5টি কথা আমি তুলে ধরব। তার আগে আমি একটু আমার যেখানে আমার ভাই ইসলামউদ্দিন সাহেব 2টো কথা বলে গেছেন, এই 2টো কথা আমি উত্তর দিতে চাই। উনি বলেছেন ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে, বেদখল হচ্ছে। আমার মাননীয় সদস্য সাহেব, ভাই কেন বললাম, আমার জাতি ভাই, উনি ওয়াকফ বোর্ড বলেছেন ওয়াকফ বোর্ডের জায়গার মধ্যে বড় বড় বিল্ডিং হচ্ছে, কারণ উনি তো জন্মলগ্ন থেকে আমার মনে হয় সিপিএম করছেন। সিপিএম তো মুসলমানদের মাথায় শুধু টুপি পরিয়েছে, মুসলমানের উন্নতি করেনি। ওই বিল্ডিং গুলো কিসের বিল্ডিং সেটা উনি জানে না। উনি 25 বছর সিপিএমকে বোকা বানিয়ে মুসলমানকে বোকা বানিয়েছেন, যারা তাদেরকে সাথ দিয়েছেন। আজকে ওই বক্তব্যের জায়গার মধ্যে বেকার সেট হচ্ছে, মহিলাদের জন্য কি হচ্ছে, থাকার জায়গা হচ্ছে মহিলা স্টুডেন্টদের জন্য। আপনি পানি সাগর দিয়ে ওই জায়গায় কথা বলে চলবে না। সারা ত্রিপুরা রাজ্যের মুসলমানের কথা চিন্তা করুন, 6 লক্ষ মুসলমানের কথা চিন্তা করুন। লজ্জা থাকলে এখানে কথা বলতেন না। তার কারণ বছরে এই সিপিএম 0.8% চাকরি দিয়েছে সিপিএম মুসলমানদেরকে। আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী 5% চাকরি মুসলমানের জন্য কোথায় লজ্জা থাকে মুসলমানদের পক্ষ 25 বছর 5% গ্যারান্টি দিয়ে বলছি। কোথায় আপনার ছিল মুসলমান, তারা শুধু টুপি পরিয়েছে মুসলমানদেরকে। লজ্জা থাকার দরকার আছে, কথা বলতে চিন্তা করে বলবেন। একা মুসলমান নয়, মুসলমান জাতিকে আর কত নিচে নিয়ে যাবে, আর কত মানুষ বাধা করে রাখবে, তাদেরকে শুধু আপনি দাঁড়াতে দিন। বলছি আরেকজন আমার অভিজিৎ দলের বন্ধু বলছে, কি বলছে যে
জিতেন বাবু বলেছে, শুনুন, জিতেন বাবু বলেছিল, কি বলেছিল? রেগার কাজে জিতেন বাবু সমর্থন করেছিল। যখন শামুকবাবু বলছিল, জিতেন বাবু বলছে ঠিক আছে হাতে তালে দিন। তখন কি বলছে? রেগার কাজে 2014 থেকে 18 পর্যন্ত বড় অ্যামাউন্ট এসেছিল, টাকা ছিল। 18 পরে টাকাটা কমে গেছে। কেন? আমি বলছি শুনুন, 2018 আগে প্রচুর টাকা রেখা পেয়েছে। আমরা খরচ দেখাতে পেরেছি দিল্লি থেকে যে আমরা এত টাকা রেখা খরচ করেছি। বলছি কি 2018 আগে সরকার ছিল ওই বন্ধুদের সরকার। আমরা প্রমাণ করে দিয়েছিলাম আমার বক্সনগরে সুনামরাজের ডিএমের কাছে ওই 2018 সালের আগে অনেক সিডিএম এর বাড়ির পুকুর টুকুর যা আছে মনোমোষের নামে টাকা উঠতো। তখন এখন যথেষ্ট প্রমাণ। দিল্লি থেকে যখন রেগার কাজ ইনভেস্টিগেশন করার জন্য ত্রিপুরাতে আসছিল, ত্রিপুরার আয়তন কত? 10,000 বর্গ কিলোমিটার সামথিং। ওই দিল্লি থেকে এসে দেখো যে 12,000 কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা করে দিয়েছে। টাকাগুলো কোথায় গেছে? ওই দিনের বাক্সুর কাছে কোথায় দিনের বাক্স? প্রতিদিনের ক্যাশ পেমেন্ট করা হতো। ওই দিনে তারা যে পঞ্চায়েতের সামনে দিনের বাক্স নিয়ে দাঁড়িয়ে থাকতো। প্রত্যেক জায়গায় বলতো 500 টাকা দিনের বাক্স, 500 টাকা দিনের বাক্স। সেভাবে দেখো আপনাদের গাড়ি সালা সালি থেকে শুরু করে আত্মীয়-স্বজন যা আছে বাড়িতে বসে থাকতো। প্রতিদিন 25 টাকা করে হাজিরা। একটা পুকুর কাটা হতো 1000 লেবারে, প্র্যাকটিক্যাল কাটা হতো 200, বাকি 800 সেই নেতাদের পকেটে যেত। আজকের দিনে আমার বড় মোদি मैं नहीं खाएगा, किसी को खाने के लिए नहीं देगा। তখন রেগা কাজে টিউব দেখে গেছে, চুরিগুলো রাস্তা নেই। যে শ্রমিক প্রকৃত শ্রমিক কাজ করবে সেই টাকা পাবে। ওই চুরি করে বন্ধুগুলো আর রেগার সাইডে যেতে পারে না। তার জন্য এখন আর চুরি হয় না, রেগার বাজেট দেখছে। এই কারণে কমেছে এটা রোধ। শুনে নিন, আজকে কথা বলবেন না, কারণ গণতান্ত্রিক অধিকার নিয়ে এখানে এসেছি। নমি রাষ্ট্রে নামিনি, আমার জায়গা আমাকে কথা বলতে দিন। আমার শেষ হলে পালিয়ে যাবো না, আমি এখান থেকে শুনে যাবো আমি কি মিথ্যা বলেছি। প্লিজ কথা বলবেন না, আপনারা সিনিয়র, আমাকে বলতে দিন। সেটা আমার অধিকার, আমার মাননীয় স্পিকার সাথে দিয়েছে। বলো, অন্য কথা না বলে কাজের কথা বলো। বলছি আজকে কি বলছে? আজকে এখানে বুজুর্গ নেতা, বহু পুরনো 30 বছরের, 25 বছরের, 15 বছরের নেবে। আমার 2 দিন হলো এখানের বয়স। দেখলাম কি এখানে যারা সিনিয়র, এই পবিত্র বিধানসভার মধ্যে অস্থিরভাবে কথা বলে, বিনা কারণে সময় নষ্ট করে বারবার উঠে আর বসে দাঁড়ায়, শুধু বিনা কারণে করে। বলছি সেগুলি কে বলছে? এরা বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই যে বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ স্বপ্ন দেখিনি যে কাজটা আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী 300 শতাব্দীর পর করেছে। এর আগে একটি কথা বলতে চাই। ভারতবর্ষে 2 জন প্রধানমন্ত্রী আছে যাদেরকে সারা ভারতবর্ষের বাচ্চা থেকে সবাই চিনি। 2 জন প্রধানমন্ত্রী, একজন 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত 10 বছর ছিলেন, আরেকজন 14 থেকে 34। কেন ছিলেন? এই কারণে ছিলেন, 2 জন প্রধানমন্ত্রী, একজন হলেন মনমোহন সিং। বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন মনমোহন সিং সম্বন্ধে বলবে কি একটা পরিবারের অবস্থা, একটা পরিবারের অবস্থা ছিলেন তিনি একজন প্রধানমন্ত্রী। ওই পরিবারের কথা ছাড়া ঘর থেকে বেরোতেন না। এই যে রাবার স্ট্যাম্পটা, ওই সময়কার মানুষ, ওই সময়কার প্রতিটি স্টেটের মুখ্যমন্ত্রীরা ভয় পেত কার কপালে রাবার স্ট্যাম্প করে যায়। ভুল করে 2011 সালে পশ্চিমবঙ্গে একটা মহিলার কপালে পড়েছিল। আজকে সারা বিশ্বে ওই মহিলা নাম উজ্জ্বল আছে। বাড়িছুর, করসুর,
ছাগল চুর সব মন্ত্রী সরকারি জেলে ঢুকছে। বিশ্বপুরের রানী নামে পরিচিত সেই সিলটা 11 সালে ওই দিদির গভর্নর ছিল। এই জন্য অনেক ভয়ে থাকতো ওই সময়। এরপরে নাম পেলাম না আমার দাদা। এরপরে আসেন পরের 2024 সালের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। আজকে ভারতবর্ষের প্রায় 150 কোটি মানুষের যে কোনো ঘরে যাবে জিজ্ঞেস করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, বাচ্চাটাও বলে দেবে নরেন্দ্র ভাই মোদী উন্নয়নের কান্ডারি, উন্নয়নের দিশারি। সেই নরেন্দ্র ভাই মোদী নাম বলবে কেন? কেন নরেন্দ্র ভাই মোদীকে চিনে শুনে নিন, তারপরে বলবেন আমি পালাবো না। প্রত্যেকটি প্রশ্নের আবারও জবাব দিয়ে যাবো মিথ্যা কথা বললে। আপনি বলুন। মন্ত্রী শোনেন, শেষ করতে দিন প্লিজ প্লিজ। এই ধরনের লোকগুলো যতক্ষণ না এই পবিত্র বিধানসভা থেকে না বেরোবে, ত্রিপুরা রাজ্যের মানুষ ততক্ষণ তাদেরকে একদম বিধানসভায় না উদ্ধার করবে। এই বিধানসভা কোনদিন পবিত্র হবে না। কারণ একটা বাচ্চা ছেলে কথা বলছে, তোমার 40 বছরের অভিজ্ঞতা শুনো, তারপরে জবাব দিও। মন্ত্রী তুমি বলতে হবে না, মন্ত্রী আমাকে নরেন্দ্র ভাই মোদী দেবে ত্রিপুরা রাজ্যের 6 লক্ষ মুসলমান আমি প্রতিনিধি। সময় যখন হবে তখন আমি উপযুক্ত হব, আমাকে ডেকে নিয়ে ফুলের আমাকে দেবে। যখন সময় হয়েছে আমাকে বানিয়েছে মন্ত্রী নরেন্দ্র সভায় ডেকে। এটা নরেন্দ্র মোদীর শিক্ষা, এটা ভারতবাদীর শিক্ষা নয়। বলছি শুনুন, কেন নরেন্দ্র মোদী ভাইকে, নরেন্দ্র মোদীকে সবাই চিনে, বাচ্চা বাচ্চা চিনে? আমাদের 3টা জায়গা আছে স্যার। একটা হলো স্বর্গলোক, একটা হলো মর্তলোক, আর একটা হলো পাতাল লোক। স্বর্গলোকে দেবতারা থাকে, স্বর্গলোকে চন্দ্র থাকে, সূর্য থাকে। আজকে ত্রিপুরা ভারতবর্ষ 75-76 বছর হয়ে গেল স্বাধীনতার ইতিহাস। কত প্রধানমন্ত্রী এলো গেল, এই চন্দ্রলোকের দক্ষিণ মেরুতে কেউ চন্দ্রযান থেকে সাহস করেনি। আমার প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে প্রধান চন্দ্রযান দক্ষিণ ভারতে নিয়েছে। সারা পৃথিবীর ওই আমেরিকা বলছে, আমেরিকা কি বলছে, শক্তিমান দেশ, পৃথিবীর যে কোনো প্রান্তে একটু তুমি শুরু করে দাও, আমি তুলে আনবো। সেই আমেরিকাকে পূর্বাঙ্গ দেখতে পৃথিবীর সর্বপ্রথম দক্ষিণ মেরুতে আমার নরেন্দ্র ভাই মোদী চন্দ্রযান দিয়েছেন। সেটাই হলো আমার দেবলোক দখল করে নিয়েছেন। আজকের দিনে আপনারা কি দেখুন, ওই দেবলোকের চন্দ্রযান চন্দ্রলোকে ভারতের জাতীয় পতাকা পথে, সেটা আমার নরেন্দ্র মোদী কৃতিত্ব। বলছে কি উন্নয়ন নেই, কোথায় স্বপ্নগুলো সিপিএম ভাবতে পারেনি। স্বপ্ন কোনদিন ওই স্বাধীনতার 65 বছর শাসন করেছে, কংগ্রেস কোনদিন ভাবতে পারেনি যে চন্দ্রযানের দক্ষিণ মেরুতে আমাদের চন্দ্রযান যাবে। সেকেন্ড থিং, তাই শেষ করেন মাননীয় স্পিকার স্যার। আজকের দিনে মর্তলোকে আসেন, ভারতের জাতীয় পতাকা, দেশপ্রেম কাকে বলে, রাষ্ট্রবাদী কাকে বলে, নরেন্দ্র ভাই মোদী থেকে শিখতে হবে। মিথ্যে যদি বলি, ওই যে আমার সিপিএম বন্ধুরা কি বলছে, অশ্লীল ভাষা, আমরা নাকি কি বলে জুমলা। আমি আমার শ্রদ্ধেয় এখানে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, আমি যে এখন কথাটা বললাম, পৃথিবীর সর্বপ্রথম ভারত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দক্ষিণ মেরুতে চন্দ্রযান গেছে, সেটাকে জুমলা বলদারি সাহস থাকলে রাম মন্দির করার কথা আসছি, এটা উত্তর দিন। যারা পৃথিবী কাঁপিয়ে দিয়ে আজকে দেখি কিন্তু আমরা পারি ভারতবর্ষ কোথায়, এটাকে তোমরা বলুন না। একবারও তো মুখে আসছে না যে এটা ভারতবর্ষের জন্য হয়েছে, এটা কি নরেন্দ্র মোদীর একটা ক্রেডিট, এটা শুধু ভারতবর্ষের ক্রেডিট। কই, আপনারা তো ভারতবাসী, কারণ আপনি ভারতবাসী হতে পারেন না, আপনারা তো আরেক দেশের বিরোধ করেন। বসেন, শুনে যান, তারপরে কথা বলবেন। এটা আমরা গণতান্ত্রিক অধিকার, পরে বলবেন আমি কথা বলবেন। বলছি কি, আজকের দিনে কি ভারতবাসী কোনোদিন হতে পারেনি, সবসময় বিদেশকে ফেরত দিয়ে আসছে। আজকে 76 বছরের ইতিহাসে ওই জাতিসংঘে যখন মিটিং হয় আমেরিকাতে,
তখন ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রীকে এখানে ভাষণ দেন। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই প্রথম ভারতের রাষ্ট্রীয় ভাষায় ওই জাতীয় সঙ্গে ভাষণ দিয়েছেন আমার নরেন্দ্র ভাই মোদী। ভারত মাতার জয় বলে বক্তৃতা স্টার্ট করেছে। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী সেটা করতে পারেনি। সেটা হলো মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। শুধু তাই দিয়ে শেষ নয়, এই ভারতের জাতীয় পতাকা আমরা ভারতবাসীরা দেখে স্যালুট দেই, ওই বিদেশিদের তো স্যালুট দিয়েছে। যার জন্য আমি বলছি একটা রামাস্থান পরিবারে আর নরেন্দ্র মোদী হলো বিশ্বকে রামাস্থান বাড়িয়ে তার মর্জি মতো বিশ্বকে চালাচ্ছে, সেটার নামে নরেন্দ্র মোদী। রামাস্থান দুইটা, বিচার করুন কোনটা। তাই বলছি কি আজকের দিনে ওই যুক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে, আমার নরেন্দ্র ভাই মোদী দিল্লি থেকে ফোন করে বলে দিয়েছে ওই তোমরা যারা বিপদে পড়েছে আমাদের ইন্ডিয়ার ছাত্রছাত্রীরা এবং ব্যবসায়ীরা প্রত্যেকে ওই গাড়িতে উঠে যাও, সেই গাড়ির সামনে থাকো আমার জাতীয় পতাকা। জাতীয় পতাকা লাগিয়ে গাড়িতে উঠে যাও। তখন আমার ওই দেশের বিপদগ্রস্ত ভারতবাসীরা, স্টুডেন্ট, ব্যবসায়ী সবাই জাতীয় পতাকা গাড়ির সামনে লাগিয়ে দিয়ে যখন মোদীর রথ ছুটলো, সেই রথে পাকিস্তান, আফগানিস্তান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের ছাত্রছাত্রীরাও উঠে একই স্লোগান দিল, ভারত মাতা কি জয়। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে আমার জাতীয় ফ্ল্যাগটাকে আজকে ইউক্রেন রাশিয়ার সৈন্যরা রাস্তায় দাঁড়িয়ে সেলুট দিচ্ছে, জয় ভারত, জয় ভারত মাতা কি জয়। সারি নাম নরেন্দ্র মোদী, তারি নাম মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মিথ্যা কথা বলছি? যেমন আজকে এটা হলো বর্তমানের কথা। শুনুন, আজকে মোদী জমানায় দেখতে পেরেছেন 30 মিটার জল, 30 মিটারের নিচে আরো 30 মিটার দিয়েও গঙ্গার নিচে দিয়ে আমাদের পাতাল রেল যাচ্ছে। মাটি থেকে পাতাল রেলে আমাদের মাটির নিচে জাতীয় পতাকা উচ্চ হয়ে রেল স্টেশনে, সেটার নাম নরেন্দ্র মোদী। একটা কথা বলো প্লিজ, আমাকে 2 মিনিট টাইম দেন। একটা কথা বলে শেষ করবো, আর ছিল একটা লাস্ট কথা বলবো। একটা লাস্ট কথা হলো এটা, লাস্ট কথা হলো এটা। আজকে নরেন্দ্র মোদী কথা বললাম যে উনি চন্দ্রলোক গিয়েছেন, উনি রাশিয়াতে ইউক্রেন গিয়েছেন, তিনি পাতালে গিয়েছেন। তার সাথে সাথে আমি নরেন্দ্র মোদী মনে রেখেছেন ত্রিপুরা রাজ্যে ওই বামুনিয়াতে একটা চা বাগানের শ্রমিকদের সাথে গত 27 তারিখ তিনি ফোনালাপ দেয়, ভিডিও কলিং এর মাধ্যমে একটা সাধারণ শ্রমিকের সাথে কথা বলেছেন। ওই সাধারণ শ্রমিকটাকেও আমার নরেন্দ্র মোদী ভুলেনি। একটু কমে বলছি, শেষ কথাটাই বলবো। দুঃখজনক ব্যাপার, একটা প্রধানমন্ত্রী যদি ওই চা বাগান শ্রমিককে মনে রাখতে পারে। এই যে হাউস, এই হাউসের মধ্যে 35 বছর একটা রুম ছিল, একটা চেয়ার নাম সুরজিৎ দত্ত। আজকে এখানে চেয়ারে তার গন্ধ, এই চেয়ারে তার শরীরের গন্ধ আসে। দুঃখের ব্যাপার, তার শেষ বিদায় নয় এই জিতেন বাবু, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তার শেষ বিদায়টাও দিতে আসেনি। কারণটা কি? এই 35 বছরে এই পবিত্র বিধানসভায় থেকে এই সুরজিৎ দত্ত প্রতিষ্ঠা লোকের জন্য কথা বলেছিল। সেটা কি গণতন্ত্র? সেটা কি মানব ধর্ম? পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম। সেই মানব ধর্ম মানবতার আগে মাননীয় এখানে বিরোধী দল নেতা অনিন্দিত কর্মী এসেছিলেন, আমার এখানে গোপাল বাবু এসেছিলেন, সুদীপ বাবু এসেছিলেন। কেন মানিক সরকার 20 বছর মুখ্যমন্ত্রী থেকেও ত্রিপুরা রাজ্যের একটা এমএলএ মারা গেল, আসতো না? এখানে জিতেন বাবু কেন গেল না? কেন কারণ ওই যে লেলিস, ওই যে টাউনার, তাদের মৃত্যুদিন পালন করে ত্রিপুরা রাজ্যে আমি প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, ভারতবর্ষের কোন মা ওই লেলিসকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই গান্ধীকে জন্ম দেয়নি, দিয়েছে ওই চীনের দল, রাশিয়ার দল। তারা ওই দিন আসেন এই কারণে, তারা চীনের দল, রাশিয়ার দল, ভারতবর্ষের কোন মুখে ওই চীনের দালালি করছে। যার জন্য বলছি আমার মুখ্যমন্ত্রীকে আমি বলবো, মাননীয়
করে রাখছে। আমার বৃন্দবনিতা 31/2018 নির্বাচনে ওই তিনের তালাকে এই চেয়ারগুলো খালি করে দেবে, একদম লাগবে না। এটা কি জনসভা বলছি না ভোট এটা যার জন্য বলছি কি যার জন্য লজ্জা লাগে, লজ্জা লাগে। গরু ছাগল তোলা না আপনি ঠিক করেন আপনি গরু ছাগল করতে পারেন না আপনি গরু ছাগল এই রাজ্যের সঙ্গে কথা বলতে উনি বলেছেন চীন এবং রাশিয়া এমন করে অসংসদীয় কথা বলেন দেখি আপনি বলেছেন গরু উনি বলেছেন চীন আপনি দাঁড়িয়ে বলুন একটা বক্তব্য শেষ হয়েছে এবার যারা চাপের কাছে বক্তব্য শেষ করেন আপনি বলুন যে আপনি বক্তব্য শেষ করেছেন এই কথাটা বলুন। আমার ভারত মাতার জয় বলে শেষ করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শেষ ওকে ওকে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। কে কি বলবে, কে কি বলছে তার চাইতে বেশি I remember as the leader of the opposition আমাকে একটু বেশি সময় দিতে হবে। When you requested যে half an hour আপনি বসে পড়ুন, I did not take much of that. রুলিং এর ব্যাপার আছে, অন্যান্য সদস্যরাও বলবেন সময় যেভাবে অ্যালট করছে প্লিজ সি দ্যাট বিরোধীরা যা টাইম পান শাসক দল থেকে সেই টাইমটা পান, এটা যেন আপনি একটু লক্ষ্য রাখেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নেক্সট সঞ্জয় মালিক ত্রিপুরা সবাইকে নমস্কার। গত 5 জানুয়ারি রাজ্যপালের মাননীয় রাজ্যপালের আসলে ভিত্তি করে আমরা যে ভাষণ দেওয়া, আমি ওনার ভাষণকে
ক্রিটিসাইজ করবো না এবং সমর্থনও করবো না, কিন্তু আমার পয়েন্ট যেটা আছে ওইটা নিয়ে আমি সিদ্ধান্ত দেব। আজকে এখানে দেখলাম বিভিন্ন ভাবে স্লোগান এই হাউসের মধ্যে বা ষড়যন্ত্রের কথা বা অনেকটা উল্লেখ হয়েছে। আমি সেটা যাব এই ভাষণের মধ্যে এডিসিকে গুরুত্ব দিয়ে ত্রিপুরার সাথে আমাদের ত্রিপুরার সাথে জনজাতিদের বা আমরা ত্রিপুরার সাথে আছি আমাদের জন্য যে গুরুত্ব দিয়ে দেখা সেটা আমি এখানে দেখছিলাম। এখানে আমি পর্ব বিধানসভা থেকে আসছি, তাই বিশেষ করে আমি পর্বকের ব্যাপারটা নিয়ে আমি উল্লেখ করব। আমার তিনটা বিদ্যুৎ সরবরাহের অভাব, পানীয় জলের অভাব, সমস্ত জায়গাতে অভাব, কিন্তু তারপরে বিশেষ করে তিনটা বিষয়তে যে অভাব সেটাকে নিয়ে নেটওয়ার্ক কানেকশনের যে অভাব এখনো আজকের দিনেও দাঁড়িয়ে আমি দাবি করতে হয় তীর্থস্থান যেটা তীর্থমুখ বলে দম্বুর তীর্থ, যেটা আগামী দিনে 14-15 তারিখে এখানে বিরাট একটা লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। সেই জায়গায় আমি সেই জায়গাতে এখনো নেটওয়ার্ক কানেকশন নেই। আমি বারবার দুইবার আমি পবিত্র বিধানসভাতে আমি উত্থাপন করছিলাম, যে দাবি করছিলাম যে এটাতে আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে যখন সমাগম হয় পবিত্র বিধানসভায়, আমি দাঁড়িয়ে বলছি ওই জায়গাতে নেটওয়ার্ক কানেকশনের অভাব আজকে নেই। আমি দাবি করতে হয় তারপরেও আজকে এখানে রেশন শপ বা আপনাদের যে এখানে ব্যাংকের অভাব, এখানে সব তাদেরকে অনলাইন দিয়ে নেওয়া হচ্ছে না এবং অনেকটা তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। তো আমি বলবো, আমি দাবি করবো আগামী দিনেও যাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি সেই দাবি রাখবো যাতে করে মুগছড়ি এবং নিউ গুমতি দুইটা বিসিতে আগামী দিন আবার যে আমি দাবি করবো যে নেটওয়ার্ক কানেকশনের জন্য অতি সত্বর নেটওয়ার্ক কানেকশন দিয়ে তাদেরকে উপকার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে মাকরুম বিসি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি লাস্ট পার্ট বর্ডারিং এরিয়া বাংলাদেশে মাকরুম বিসি যেটা আছে আমার এখানে, সেই মাকরুম বিসিতে ওএনজিসি দ্বারা আজকে সাকসেসফুলি ওএনজিসি গ্যাস পাচ্ছে। এখানে খনিজ সম্পদ আজকে এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব ওই জায়গাতে খনিজ সম্পদ আমাদের যে জায়গাতে সারা রাজ্যে উপকার হবে, সারা ভারতবর্ষের উপকার হবে, কিন্তু মাকরুম বাসী যারা আছে তাদের কিছু উপকার হচ্ছে না। এখনো তাদের বিদ্যুতের অভাবে রাত্রে রাত কাটতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো সেটা যেন আপনাদের, আমি মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন, বর্তমান সরকার যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ রাখবো সেটার জন্য অতি সত্বর তাদেরকে বিদ্যুৎ সরবরাহ করার মাধ্যমে তাদেরকে উপকার যেন করা হয়। আছে আমাদের এখানে বগাচলের বেশি, রাস্তাঘাটের অভাব, পানীয় জলের অভাব। আমি বারবার DWS এর এবং এক্সিকিউটিভ সাহেবদেরকে আমি রিকোয়েস্ট রাখছিলাম যাতে করে আমরা তাদেরকে উপকার করতে পারি, রাস্তাঘাট, রোড কানেক্টিভিটি এবং আমাদের পানীয় জলের সরবরাহের মধ্য দিয়ে, কিন্তু এখনো সে অভাবে তাদের ভুগতে হচ্ছে। তা আমি বলতে হয় যেহেতু ত্রিপ্রাসা এরিয়া, ওই জায়গাতে আমি ওইখান থেকে যেহেতু আমি প্রতিনিধিত্ব করছি, ওই ত্রিপ্রাসা এরিয়ার জন্য সবাই ত্রিপ্রাসা
জনজাতির জন্য কান্নাকাটি করছে। তো যাতে করে সেটা সঠিক নজরে সঠিক দৃষ্টিতে রেখে তাদেরকে যে উপকার করা হয় সেটা আমি আপনাদেরকে অনুরোধ রাখছি। এখানে গর্ব বিধানসভার মধ্যে আমি বলছিলাম বিগত অধিবেশনে গর্ব বিধানসভাতে কলেজের অত্যন্ত প্রয়োজন। এখানে ছাত্রের যে কোন ছাত্র অন্য জায়গাতে অন্য কলেজে গিয়ে ভর্তি নিতে হয়, তাদেরকে অনেক সময় যে তোমরা তো এখান থেকে না, এখানে যারা ঢুকে আছে তাদেরকে আগে অলরেডি হয়ে গেছে, তাদের মানে অমরপুর, তোমরা অমরপুর যেহেতু পাশাপাশি কলেজ আছে, অমরপুর কলেজে তোমরা ভর্তি হও। এখান থেকে অনেকজন বঞ্চিত হচ্ছে। আমি রাখবো যেহেতু ছাত্রদের জীবনের প্রশ্ন, তাদের আমাদেরকে অতি সত্ত্বর কলেজ স্থাপন করে যাতে তাদের আমাদের ছাত্রের জীবন যাতে বেকার না করতে, পড়াশোনার জন্য যাতে তাদের ডিস্টার্ব না হয়, তাদেরকে ভর্তি আগামী বছরে তাদেরকে ভর্তি করতে হবে কলেজের অন্যান্য কলেজে, কিন্তু তাদেরকে সেই প্রায়োরিটি পাচ্ছে না। আমি বারবার রিকোয়েস্ট করছি, অনেকটা প্রফেসরের কাছে আমি গিয়েছিলাম, কোথার প্রশ্ন আছে, তাই আমি অনুরোধ রাখবো গর্বকে অতি সত্তর কলেজ স্থাপন করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো। এখানে আছে এই জায়গাতে যে রাস্তাঘাট তো আমি অনেকটা জায়গাতে খুব আমাদের এখানে কোনো কানেক্টিভিটির অভাব এখনো হচ্ছে না, কোন জায়গাতে টোটালি হচ্ছে না। আমি অনেকটা গ্রাম ভিজিট করেছি। আমি 2 দিন আমাদের মাননীয় বিধায়ক আমাদের রঞ্জিত দাস মহোদয়, উনিও আমার সাথে আসছিলেন। আমি ওনাকে বলছিলাম দেখুন আমাদের এই গল্পের অবস্থা, প্রথমত যখন ওনার সাথে আমি জয়েন্ট ভিজিট করছিলাম, ব্যাপারটা এখনো বাংলা ব্রিজ, এখনো রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। তাই আমি অনুরোধ রাখবো এখানে যাতে এইগুলি অ্যামেন্ডমেন্টে যে তার যেন এই বাসনের যে আছে এখানে যে সংযোজন করার জন্য আমি অনুরোধ রাখবো। তারপরে আছে আমাদের এখানে আমি দাবি করেছিলাম পিডব্লিউডি এবং আর্মি ডিভিশন, যেহেতু গর্বকে 2টা সাব ডিভিশন আছে, পিডব্লিউডি সাব ডিভিশন এবং গর্ব সাব ডিভিশন, আরেকটা সাব ডিভিশন ছিলাতে এক্সটেনশন করার পর সেটা আমি সংযোজন যেন করা হয় আমাদের বাসনের মধ্যে, আমি সেটাও অনুরোধ রাখবো। মন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো আমার গর্ব যেহেতু রিমোটেস্ট এরিয়া, ত্রিপুরা রাজ্যের মধ্যে একদম বর্ডার এরিয়া, তো এখানে আমরা জনজাতিরা যারা আছে এবং পাহাড়ি বাঙালি সবাই আছে, এখানে সব অংশের লোক আছে, তারা যেন উপকার হয়। এখানে এক অংশের কথা আমি বলছি না, যারা ওইখানকার বাসিন্দা যারা আছে সবাই যেন উপকার হয়। এই যে আলোর মধ্যেও যেটা অন্ধকার আছে সেগুলি আমরা ভেন্টিলেট করার যেটা দরকার আমরা সেটা করছি। জনগণের যেটা যে জায়গাতে অভাব হচ্ছে সেটাই আমি ভেন্টিলেট করার আমার দরকার। এখানে আমি শুশুরি করতে যাব না, এখানে যে যাই বলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যাতে আগামী দিনে বিশেষ করে কল্পনা শুধু এডিসি এলাকাতে একদম ভিজিট করে ট্রেজারি বেঞ্চ এবং বিউটি বেঞ্চ উভয় পক্ষ নিয়ে জয়েন্টলি ভিজিট যদি করা হয়, তাহলে আমি মনে করি এই সুশাসন আরো সুদৃঢ় হবে। সুশাসন সবাই চাই, কিন্তু এই সুশাসনের মধ্যেও যে অনেকটা জায়গাতে অন্ধকার আছে সেটা ভেন্টিলেট করতে আমরা যেন আপনাদের কাছে যে ভেন্টিলেট যেটা আমরা জানি যে সেটা যেন আপনারা ভালো দৃষ্টিতে দেখে সেটাকে আপনারা সাপোর্ট করে আমাদের জনজাতি বা ত্রিপুরা এরিয়াতে যে জায়গাতে অনুন্নত আছে ওই জায়গাতে যেন আপনারা গিয়ে একটু আমরা যে জায়গাতে রিপোর্ট দিচ্ছি সংযোজন করলে পরে আমি মনে করি এই সরকার আরো সুশাসন করতে পারবে বলে আমি আমার ভাষণ এখানে সংক্ষিপ্তভাবে আমি শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমি
শুধু মাননীয় রাজ্য শাসনে যে কটা সংশোধন আমি দিয়েছি শুধু তার সমর্থনে নয়, গোটা অপোজিশন বেঞ্চ যে সমস্ত সংশোধনী এই ভাষণটাকে আরো সমৃদ্ধ করার জন্য এটা রেখেছেন, সবগুলো জাতীয় সরকার অর্থাৎ ট্রেজারি বেঞ্চ এবং আপনার তরফ থেকেও চেয়ার থেকেও বিবেচনা করা, সেই আশা রেখে আমার বক্তব্য শুরু করছি। স্যার, আমাদের বিধানসভার কথা হতো, এটা পার্লামেন্টারি বছরের শুরুতে অধিবেশন শুরু হয় পার্লামেন্টের বিধানসভাতে, পার্লামেন্টের রাষ্ট্রপতির মাধ্যমে ভাষণের মাধ্যমে বিধানসভাতে রাজ্যপালের ঘোষণা। সাধারণত এটা বিগত 1 বছরের পারফরমেন্স অফ দি গভর্নমেন্ট কি করেছে তার সাথে আনুষঙ্গিক অবশ্যই থাকে, কিন্তু মূলত পারফরমেন্স অফ দি লাস্ট 1 ইয়ার। আর সামনে বাজেট আসবে, দ্যাট ইজ প্ল্যানিং অফ দি নেক্সট 1 ইয়ার। তো সেদিক থেকে 92 ছত্রে এই যে ভাষণ তৈরি হয়েছে সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সবাই আমরা জানি। এটাতে গত 1 বছর সরকার কি করেছে, হোয়াট গভর্নমেন্ট পারফর্ম। আমি অনুরোধ করব খুব বিনয়ের সাথে মেম্বাররা কাইন্ডলি এই যে 92টা চ্যাপ্টারে বিভিন্ন দপ্তরের কথা বলা হয়েছে, প্লিজ কাইন্ডলি ভেরি মাইনিউটলি গো থ্রু। এমন একজন অফিসার যারা বসে আছেন তারাও এটা তৈরি করতে সাহায্য করেছেন, তাদেরকে বলবো আপনারা করুন যে যদি এটা প্রতিটা লাইন যদি ব্যাখ্যা করা হয় এবং মাননীয় রাজ্যপালকে দিয়ে যে সমস্ত তথ্য উপস্থিত দেওয়া হয়েছে, এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে যদি কেউ পড়েন দেখেন, এটা দেখা যাবে একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বেহিসেবিপনা, বঞ্চনা এবং বাগাড়ম্বরের পরিবর্তন, যে কারণে right from the beginning of the ধন্যবাদ সূচক যিনি এই প্রস্তাব এনেছেন মাননীয় পরিষদীয় মন্ত্রী, তিনি অভিজ্ঞ, তার অভিজ্ঞতা সম্পর্কে কোনো সন্দেহ নাই। শুধু আমরা এই হাউসের মেম্বাররা না, হোল স্টেট আমরা জানি। তিনি এই যে এটার ক্ষেত্রে এখানে যে এটা নিয়ে বড়াইয়ের কিছু নেই, এরা যে মানুষকে উৎসাহিত করার কিছু নেই। ধন্যবাদ সূচক ভাষণ তো পজিটিভ হবে, বাট হি স্টার্টেড উইথ নেগেটিভিটি এন্টায়ারলি। এবং দুর্ভাগ্যে আমরা যে বেঞ্চেই আছি না কেন, এই তরফ থেকে আমাদের দায়িত্ব আছে অবশ্যই। এই বেঞ্চের মথার মাননীয় সদস্যরা আপনারা নতুন এসেছেন, সিপিএম এর নতুন সদস্যরা আপনারা নতুন এসেছেন, আপনারা শিখুন। নিশ্চয়ই টিচারের বেঞ্চগুলো আমরা অপোজিশনের লোক শিখবো না, শিখবো ইফ দেয়ার ইজ সামথিং পজিটিভ। কেউ বলতো what he is teaching to his followers, কি শিখাচ্ছেন? এবং খুব দুঃখের সাথে একটু আর উদ্দেশ্য হতে হলো, এবং that is the reflection of that teaching. আরে আপনারা আপনারা পড়েছেন, যদি করেন তো বলুন ভালো সেভাবে, কিন্তু সেটা তো বলে
কোথায় চলে যাচ্ছেন? আমেরিকা, ইউরোপ, চীন, পাকিস্তান। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যদি যেতে হয় নিশ্চয়ই যেতে হবে, কিন্তু কিভাবে? This assembly, we are the leaders of the people. আপনারাও আমরা সবাই, আমরা কি মেসেজ দেব? আমাদের মিডিয়ার কাছে কি আমরা এগুলি দেব? আমরা বারবার বলি পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা। এটাই পবিত্রতা রক্ষা করার নমুনা। যাই হোক, আমি অনুরোধ করব, কেননা যে মন্ত্রী এসেছিলাম এইসব শুনে আমি কতটুকু বলতে পারবো জানি না। স্যার, কিছু বলার চেষ্টা করব আপনাদের পয়েন্টের উপর দাঁড়িয়ে। আই উইল নট অ্যাড এনি আদার পয়েন্ট আউটসাইড। আপনারা যে তথ্য দিয়েছেন, ইভেন yesterday in this house on this floor as a form of the answers of the question, both start and unstart, আমি সেখান থেকে তথ্য নিয়ে আমি কিছু বলতে চাই। স্যার, আমাদের দেশকে বলা হয় আগ্রারিয়ান ইকোনমি। যতই আমরা চন্দ্রলোকে যাই, অবশ্যই চন্দ্রলোকে আপনি রাইটলি এখানে রেজলিউশন নিয়েছেন, কনসুলেটরি রেজলিউশন নিয়েছেন, আমরা খুশি, আমাদের সবারই আনন্দ। কিন্তু আমরা যতই চন্দ্রলোকে যাই বা আরো অন্য লোকে যাই, হ্যাঁ আমরা চাই অন্যদের চাইতে এগিয়ে থাকতে, কিন্তু even then still Indian economy is agrarian economy. Why it is say? কি এগ্রিকালচার থেকে কি আমাদের জিডিপি বেশি আসে? নো। 1947 বা 50 আমাদের জিডিপিতে এগ্রিকালচার থেকে আসতো মোর দেন 50%, about 54-55%. Today it has come down to less than 50. Agriculture থেকে আমাদের GDP share less than 15%. Even though India is agrarian economy. Why? Because still majority of our population, majority of our families, they survive on the agriculture. As a small grower, marginal grower, agriculture laborer, ভারতবর্ষের মোর দেন 70% লোক এখনো এই কৃষি কাজে, এটাই তার জীবিকা। যতই আমরা বড়াই করি না কেন, আমাদের জিডিপি বেড়ে গেছে, বেড়ে 5 ট্রিলিয়ন হবে, 7 ট্রিলিয়ন হবে, 4 নাম্বার হবো, 5 নাম্বার হবো, বাট স্টিল দিস এগ্রিকালচার which provide only less than 15% of our GDP, that employs more than 60% of our families or population. And that is true with us also. Sir, তাহলে সরকারের গত 1 বছরের পারফরম্যান্সই হোক বা নেক্সট বাজেটে আসবে, মাননীয় অর্থমন্ত্রী আনবেন, এগ্রিকালচার মিনিস্টারও ছিলেন, এদিকে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি। কি হবে? এগ্রিকালচার যাতে আরো ভালো ফেভার পায়, সুযোগ পায়, ইনভেস্টমেন্ট বেশি হয়। ওই টুকটাক এই নাম সেই নাম দিয়ে কিছু টুপি পরানো না, কিছু পোস্টার লাগানো না, ফ্ল্যাক্স লাগানো না, সুশাসন প্রশাসন এসব বলে না। সেই জায়গায় আমি গতকালই স্টার্ট কোয়েশ্চেন নাম্বার 673, গতকাল মানে 8 জানুয়ারি মাননীয় কৃষিমন্ত্রী আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। টোটাল কাল্টিভেবল ল্যান্ড কত ত্রিপুরা আছে এখন? তিনি বললেন 2,55,240 1 hectare. What amount of land brought under assured irrigation
তিনি উত্তর দিলেন 1,53,135, that is 60%. যদিও ফিল্ডে সেরকম না, বহু লিফট ইরিগেশন, লিফট টিউবওয়েল আমাদের মাননীয় সদস্যরা বলেছে, লিডারে বলছে, তারাও বলেছে, এগুলি সব কাগজে বলছে। একসময় হয়েছিল, এখন মেরামতের অভাবে টাকা নাই, যোগান নাই। প্লিজ লিসেন, প্লিজ, আপনি যদি বলেন না একটু বসে যাবেন, আপনি বলুন, উত্তর দিন আমাকে, আমি শুনবো আপনার উত্তর। তো আমি জিজ্ঞেস করলাম যে লাস্ট 3 years কোথায় 30th সেপ্টেম্বর না অক্টোবর দিয়েছিলেন উপস্থিত, কত জমি আপনার নতুন করে ইরিগেশন আন্ডারে গেছে? আপনি উত্তর দিলেন যে প্রথম বছরে 114 হেক্টর, দ্বিতীয় বছরে 696 হেক্টর, তৃতীয় বছরে 961 হেক্টর, টোটাল কত 1771, এটা সহ ওই 1,53,000। So this 1,771 হেক্টর যে জমি নতুন করে আপনার গত 3 বছরে, যেহেতু আপনি 8 বছর বাড়িয়ে স্যার আপনি বলবেন ডিসঅ্যালাউ, আমার এরকম 44টা প্রশ্ন আমি আরো 0.69, তাহলে what impetus you have given for your record? আমি আমার ডিভোশন I brought the চ্যালেঞ্জ করতে যে ভাই আমি জন্য এসেছি। দেন স্যার, হ্যাঁ, যে আপনারা ধান কেনা শুরু করেছেন, আমাদের মাননীয় সদস্য বলেছেন, হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই। আপনারা অনেকে বলছেন কেন বামফ্রন্ট 25 বছর ধান কিনলো না, কেন এই করলো না? আরে তার দাম রক্ষা করছে কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্যার, এখানে মাননীয় সচিব সাহেব আছেন, হি ইজ দ্য কাস্টোডিয়ান অফ রেকর্ডস হিয়ার। You go through the in sessions of the sessions during the Lieutenant Government's visit from this house, how many resolutions we have moved? Our leader chief minister, even agriculture minister, how many times they wrote, they met the Indian home minister, Indian food minister, যারা এসব ডিল করেন। এবং একটা সময়তে, হ্যাঁ আমি বলছি 2014 সালে বিজেপি সরকার আসার পরেই আমি এমপি হয়ে গিয়েছিলাম। I also persuaded Indian food minister Ramvilas Paswan, he agreed, he came here. কিন্তু এখান থেকে গেলেন তিনি, স্বীকার করে দিল্লিতে গিয়ে কে দিন তাকে আবার মানে কানুন দিয়ে দিল, পুরিয়া কানুন দিলেন। What did the state government will do? You also have done the same thing. Yes, you requested the FCI conducting the purchase. Yes, মাননীয় সদস্য, just let me interrupt. Just a second. মাননীয় অধ্যক্ষ মহোদয়, যেহেতু because I can please let me act. I can present before this house a number of letters written by Government of India to the state government, either state government, and are requesting them to go for paddy procurement in large scale. The reimbursement would be done by Government of India, but we never complied with it. ঠিক আছে, আপনারা কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছে আপনাদেরকে যে আপনারা কিনে নিন, আমরা আপনাদেরকে টাকা দেব। ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড কনজিউমার অ্যাফেয়ার্স, আমরা তো সেই জিনিসটাই করছি। আপনারা কেন করলেন না আগে? আরে আপনারা প্যাডি প্রকিউর করতে রিইম্বার্সমেন্ট হয়ে যাচ্ছে, সেটা আপনারা আলোচনা করা যাবে না। না না, তাহলে honorable speaker has to say more point of view. As when honorable minister said, it was unknown to us also. I would request you to submit that a letter, if not
by the food minister or food department to procure dairy from the farmers in the floor of the house. It's not to do by the law. It will help us. It will help us. Okay, right, sir. Sir. After that, please, okay. After that, you will আমার আমলে আমি তো বললাম চিঠি যদি নাও দেয় গভর্নমেন্ট কিনবে এবং রিইম্বার্সমেন্ট হবে আছে তো আমি তো বলছি তারা ঘুরে গেল এখানে আপনি তো চেষ্টাই করেন Honorable okay. Deciding officer, please take custodian of the records. Please go, everything is here. এবং সেই জায়গায় you are now in the office. If their earlier government was returned to the then government, if the three now আমরা ধরে apologize, আমরা না করে থাকি এইভাবে তো কিছু করা যাবে ঠিক আছে স্যার এবং এরপরে বলছেন purchase of rice for সাংঘাতিক what amount of rice were purchased in 2018-19 on 10,406 MT, that is only 0.87% of the total production of the rice of that year. 2019-20, 27,929 MT. Act variance 2.29, even not 3%. 2021, 30,746. 1.14%. 21-22, 19,000 একটু বেড়েছে হয়তো এটা 1.5% হবে। কারণ আমাদের কৃষকদেরকে কেন উৎসাহিত করতে পারছি না? Why? কেননা এই কথাটা উঠেছে এখন কোন স্টেটের নাম শুনে যদি কেউ অস্বস্তি ফিল করে কিছু করার নাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা বারবার বলছি রেনোভেটিভ প্রাইস সারা ভারত কৃষক সভার নামে মাননীয় পিনাকি দাস বাবু কত কথা বললেন কি জানি না ভগবান বাবু জানি সারা ভারত কৃষক সভার তার আন্দোলন কিসের জন্য ফর দ্য রেনোভেটিভ প্রাইস এবং আমরা স্যার গতকালই আপনি এখানে অবিচুয়ারি রেজলিউশন এনেছেন ডক্টর স্বামীনাথন That Swaminathan committee recommended that government of India should announce a minimum MSP for not only rice. There are many crops in India. তার criteria হবে তার production cost plus 50%. অর্থাৎ খরচ যদি কুইন্টালে 1,000 টাকা হয় তাহলে এমএসপি হবে 1,500 টাকা হচ্ছে আজকে কারা বলবে কিন্তু আমাদের দেশে একটা রাজ্য করেছে কেরালা সেখানে ধানের এই প্রকিউরমেন্ট পার্সিয়ে কেন্দ্রীয় সরকার যা দেয় তা থেকে আরো 60 টাকা বেশি দিয়ে 2900 সামথিং দিয়ে তারা কেনে That's why the rice producers, farmers, they are encouraged. কিন্তু আমাদের এনকারেজ হচ্ছে না বিক্রি করা যাচ্ছে কেননা স্যার বাজার যে দাম এরপরে গিয়ে লাগে দাঁড়িয়ে মন্ডলকে খুশি খুশি করিয়ে টাকা খাইয়ে আরে রাইট ইয়েস কথা শুনুন না একটু শুনুন এখানে যে খরচ যায় এবং যে দাম পায় এই দাম রেগুলারিটি হয় না that's why our producers are not interested to sell the rice to the home. Sir, second. Sir, আরেকটা তাহলে আমাদের রাজ্যে কৃষি প্রধান অর্থনীতি কৃষি প্রধান দেশ প্রধান রাজ্য হ্যাঁ অবশ্যই এডুকেশন ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট ইয়েস এগ্রিকালচার হেলথ খুব ইম্পর্টেন্ট হোম খুব ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট কিন্তু খাওয়াতে অন্নদাতা
নাম এসেছে, অন্নদাতাদের করতে হবে। সেই অন্নদাতা ডিপার্টমেন্টকে যারা সাহায্য করবে, সেই ডিপার্টমেন্টটা একটু ফুল কাজে করে। স্যার, আমাদের আছে এই ডিপার্টমেন্ট অবস্থা কি? দিস ইজ অলসো ইয়োর আনসার। বর্তমানে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট খালি পদ কত? 2548। আরে আমি তো আমাদের সময় তো বলে তো আপনি এখনকার বলতে হবে, এবং তার মধ্যে মানে এগুলি বলতে কত রিপোর্ট হয়নি? 1495টা ইয়ে হয়নি, অর্থাৎ 58% অফ দি টোটাল প্রায় এগুলি আনফিল নাও। এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি করে চলবে? আপনি তাকে ড্রোন দেবেন, এই দেবেন, সেটা ভালো, ইয়েস, আই অ্যাপ্রিশিয়েট। আপনি ড্রোন আনুন, কিছু আনুন, কিন্তু তার স্টাফ কোথায়? ডাইরেক্টর নেই, ডেপুটি ডাইরেক্টর নেই, ফিল্ড অফিসার নেই, বিএলডব্লিউ নেই, কি করে কাজ করবে? স্যার, এটা না, সরকার সরকার আপনাদের এই ভাষণে অন্তর্ভুক্ত করে দপ্তরগুলোকে বলুন, অফিসারদেরকে বলুন, এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দপ্তরকে শক্তিশালী করবেন। স্যার, সেকেন্ড ইম্পর্টেন্ট, আমি আইন শৃঙ্খলার কথা যখন আসবো, আবার যাতে ইয়া না হয়, উত্তেজনা না বেড়ে যায়, তো স্যার আমি আপনাদের বই থেকে আপনাদেরকে অসংখ্য তাহলে হ্যাঁ স্যার, স্যার আপনি আমাকে বলছেন সংক্ষিপ্ত, আর প্লেয়ার বলছে তখন বলে যাচ্ছে কিন্তু স্যার যে আপনার যে এমপ্লয়মেন্ট সিচুয়েশন করার জন্য স্যার আমি একটা সব তথ্য বলবো না, একটু মাত্র কি বলবো। যেমন এতে টোটাল ইতে গতকাল একটা প্রশ্ন হয়েছিল, বলছেন যে না ত্রিপুরাতে এত বেকার নেই, যে সিরিয়ালে আসতে হবে তো ভাই, সিরিয়ালে আসতে হবে। এই যে স্যার এখানে বলছেন কাজের জন্য নাকি আমরা বিরোধী দল দায়িত্ব সরকারকে তার ভুল ধরিয়ে দেওয়া, যাতে ঠিকঠাক হয়ে চলে। এখানে অনেক উল্লেখ রয়েছে, এই যে হলদিয়া ভিলেজের হকেন দেখো, আমি গেছি দেখতে, অনেকগুলো সাংবাদিক গেছিল, আমি তাকে বললাম তুমি যা বলবে ঠিক বলবে, একটা অসত্য কথা বলবে না। কেন তোমার বাচ্চা বিক্রি হলো? বলছি কি করবো, আমার কিছু নেই, রেশন কার্ড ছিল হারিয়ে গেছে, এটা বুঝতে পাই না, 30,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। 35 বছরে একটা রেশন কার্ড দিলেন না লোকটাকে। শুনুন না প্লিজ, কেন অসুবিধা হচ্ছেন? আমি তো অনেক কথা বলেছেন, আমি পয়সা পুরো রেকর্ড রাখবে, এটা তো অফিসের কাজ করে না, রেশন কার্ড দিতে পারবেন না। শুনুন না, আপনি চ্যালেঞ্জ দিন তাহলে। চ্যালেঞ্জ, ঠিক আছে, নো রেশন কার্ড, only under the leadership of Malaysia, issue রেশন কার্ড। ক্যামেরার সামনে বলেছে, Not only this, মানে ব্যাংক বই, তারপর লেখা কাগজ ছিল না, আধার ছিল না, আওয়াম ছড়া, সেখানে একটা বিক্রি হয়েছে 3 দিনে। প্রায় একই সময়তে যখন হলুদিয়াতে বিক্রি হলো, সেই ইয়েতে আমি গত সেশনে বলছিলাম যে অভাবের তাড়নায় আমাদের কিছু ব্লক এলাকাতে, সব ব্লক এলাকাতে না, বিশেষ করে ছাউনি আর কিছু এরকম পকেটে কিছু স্বভাবের দোষ আছে, এবং অভাব তো অবশ্যই অভাবের কারণে রেশন বন্ধক দিয়ে ফ্রিজে 5 থেকে চাউল দেওয়া হয়, এটাও ওরা পায়। এগুলো দেখুন,
এগুলো দেখুন একটু স্যার, যদি একই এরকম যদি চলতো, তারপরে স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে কত ইয়েতে 28শে সেপ্টেম্বর গোপালনগর এডিসিবিতে, সম্ভবত আমাদের মাননীয় অপোজিশন লিডারের ফার্স্ট ইনস্টিটিউট, সাঁওতালি পরিবার 2 বাচ্চা নিয়ে এই অবতারণায় আত্মহত্যা করেছে। একজন বাচ্চা বেঁচে গেছে, একটা বাচ্চা কেমন হবে? এগুলি যেমন আপনাদের জন্য সুখকর নয়, আমাদের জন্য সুখকর নয়। তো কেন এগুলো হচ্ছে? কেননা আমাদের কাছে যে কাজ খাদ্যের যে অভাব, এগুলো যে প্রিভেন্ট করছে। শুধু কিছু তথ্য দিয়ে বলতে হবে না। এই যে রুরাল ডেভেলপমেন্ট, এই কথা বলতে আপনারা পরিচয় করেন। এখানে আমি বিস্তারিত বলছিলাম, আমার আগে বক্তারা বলেছে কেন আর্ট ডিপার্টমেন্টে যারা এলাকাতে অ্যাপয়েন্টেড গ্রাম উদ্যোগ সেবক, ইঞ্জিনিয়ার, তারপর যারা এই এমআইএস করেন, গত 1-1.5 মাস বেতন পাই। এই সরকার আসার পর তাদের 1 নয়া পয়সা তাদের ইনক্রিমেন্ট বাড়েনি। যদি একই ধরনের ফান্ড করে থাকে, কেন এই ঘটনাগুলি হবে? তারপর আপনার এই যে এই রাজ্যে আজকে একটা সদস্য বলছেন যে আপনারা 50,000 খালি সাইটিতে হয়ে থাকে, তাহলে 50,000 শূন্য পূরণ করার দায়িত্ব আপনাদের। যে সরকারটা আসে, আমরা করতে পারিনি বলেই তো আমাদের ক্ষমতা ছাড়তে হলো। আপনাদেরকে বিলক্ষণ দেওয়ার জন্য আপনারা বলেছেন প্রথম বছরে 50,000, তারপরের বছরে আরো 6.5 লাখ, 7 লাখ। আপনারা কি তথ্য দিয়েছেন? আপনাদের বাজেট এট এ গ্ল্যান্স 18-19-এ সেখানে তথ্য দিয়েছেন টোটাল ABCD, এই টোটাল পার্মানেন্ট এমপ্লয়ি কত? 1,13,852। অনিয়মিত কত? দ্যাট ইজ কন্টিনজেন্সি, ARW বা এরকম অনেক আছে। পার্ট টাইম 1,58,000 এরা এই গভর্নমেন্ট সেক্টর থেকে তারা বেতন নেয়। Then 1st January 2023 বাজেট একটা গ্ল্যান্সে আপনারা আবার দিলেন তথ্য। কি তথ্য দিলেন? এমপ্লয়ি এই চারটা গ্রুপে এটা নেমে আসলো 1,69,000, আর অনিয়মিত এটাও নেমে গেল 35,560। দ্যাট ইজ এখানে প্রায় 18,000 সেখান থেকে কম। আর এই সময় এমন মাস যায় না ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ থেকে আরম্ভ করে এডুকেশন, এগ্রিকালচার থেকে আরম্ভ করে প্রত্যেক মাসে 200, 300, 400 করে সুপার এডমিশন অর্থাৎ তাহলে তো আপনার ওই 50,000 আপনারা বান্ধব পারলো না। এরপরে এগুলো কি সাথে আজকে সিচুয়েশনে এবং তার সাথে নানা ধরনের ইমোরাল কাজে আপনারা ডাইরেক্ট বেনিফিটের কথা বলবেন, বাট they are compelling to indulge into that kind of immoral activity. Okay, ঠিক আছে স্যার। স্যার আপনি ডিস্টার্ব করছেন ওখানে স্যার, সাথে ডিস্টার্ব করতে না স্যার, আমি করতে না স্যার। আমরা তাহলে এই হাউসকে মানে এখানে আরে স্যার উই আর টু এন্ড দিস স্পিচ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে, তার ভিত্তিতে আমি এখানে সমস্ত তথ্য নিয়েছি। কি দিয়েছেন? আমার প্রশ্ন ছিল যে 1st জানুয়ারি থেকে 1st জানুয়ারি 2021 থেকে 31st অগাস্ট
2023 মানে 972 দিন, খুন 299 মানে প্রতি 3 দিনে একজন খুন। প্রাইভেটলি বধূ হত্যা মানে 62 জন, প্রতি 15 দিনে একজন। বালিকা অপহরণ এবং মহিলা অপহরণ সব মিলে 280, প্রায় 3.5 দিনে একজন মহিলা অপহরণ। আনন্যাচারাল ডেথ 3632 মানে প্রতি 4 দিনে একজন আনন্যাচারাল ডেথ হয়। র্যাপ, গ্যাং র্যাপ সব মিলে 422, সোয়া 2 দিনে একজন মহিলা র্যাপ, গ্যাং র্যাপ এবং মৃত্যু হয়। অ্যাট্রোসিটিস অফ ওমেন এবং ডাউরি অ্যাট্রোসিটি সব মিলে 1682, অর্থাৎ প্রতি পুনে 2 দিনে মানে 2 জন করে মহিলা এটা শিকার হয়। সুইসাইড 1889, প্রায় প্রতি 2 দিনে 2 জন করে এরকম সুইসাইড করতে বাধ্য হয়, আনন্যাচারাল। তার সাথে হলো স্যার ড্রাগ। স্যার 2022 এনসিআরবি রিপোর্টের মধ্যেও আপনি তো ট্রান্সফার অ্যাডিশন করা আমার বাবার উপরে জবাব দেবেন, পাকিস্তানের প্রশ্নটা ছাড়ুন না। না না, আমার অ্যাডিশন বলতে হবে তো, আপনি স্যার পলিটিক্যাল স্যার আচ্ছা এই পয়েন্ট আমি সঙ্গে বিশ্বাস করি, ঠিক আছে এটা ফাইনাল কমপ্লিট আছে। তো এই যদি হয় কেন এগুলি এই যে অভাব, কর্মসংস্থানহীনতা, তার সাথে হলো ত্রিপুরার পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে যে ধরনের আজকে ঘটনা চলছে, পার্লামেন্টে হাউসের ভিতরে এই জাতীয় ব্যবহার বাইরে কি হতে পারে। তো এই সবগুলো নিয়ে স্যার আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ভারতবর্ষ এই ছোট্ট ত্রিপুরাজ্য, আমাদের সবার ত্রিপুরাজ্য আজকে তার আপনারা বলছেন সুশাসন ঠিক তার বিপরীত ইয়ে হচ্ছে। স্যার ঠিক আছে, বলতে বন্ধ করুন স্যার, এবার বন্ধ করে দিন স্যার, শেষ করছি না প্লিজ, আমি শেষ করছি স্যার। আরেকটা স্যার, স্যার আলোচনা আছে। একটা কথা আছে, শুরু করলেন, আমরা কিন্তু বলিনি তুমি ধন্যবাদ, ভালো ভালো কথা বলবেন, আমরা আশা করছি। উনি বলছেন বারবার থাকলে ভালো হতো। আমি ইয়েস, আই ওয়াজ লিসেনিং দেয়ার, আমার কাজ ছিল, আমি রুমে বসে বসে ওনার সমস্ত বক্তব্য শুনেছি। তিনি বলছেন গণতন্ত্রের কথা, এই একটা প্রভাব আছে ঠাকুরগড়ে কে আমি তো কলা খাই না। মানে আপনাকে তো কেউ প্রশ্ন তুলেনি, আপনি হঠাৎ করে ইয়ে করে বেশি কথা বললে তো ইয়ে হবে। আমি বলবো বক্সনগর বিধানসভা কেন্দ্র এবং এই ধনপুর বিধানসভা কেন্দ্রে 90% ভোট পেয়ে জিতেছে। কোন বিধানসভা কেন্দ্রে ভারতবর্ষে আমাকে দেখান তো স্যার। স্যার একটু বলতেছি কি আর্ট, হোয়াট ইজ দ্য আর্ট, হোয়াট ইজ দ্য আর্ট, কি আর্ট? মোদিয়া মোদিয়া সরকার মোদিয়া বলছে না ভোট পেয়ে এটার জন্য কি কি ফর্মুলা আছে দিলে তো আমরা সুরক্ষিত হবো। ঠিক আছে ঠিক আছে, এটা না এটা ক্লাস হলো এদিকে আসেন, সব ট্রেনিং করে একটু বলা হয় না। এদিকে আসেন আপনার কাছ থেকে আমি ওয়েলকাম করছি, স্যারকে শর্ট ডিউরেশন দিতাম। স্যার প্লিজ শর্ট অ্যাকসেপ্ট করুন, শর্ট ডিউরেশন দিন। ওকে, আমি তো আপনিও
স্যার এই যে কালকে কেন আমি দাঁড়ালাম, এই যে মহিলা রিজার্ভেশন বিল সম্পর্কে তৃণমূল রিজার্ভেশন বিল হয়েছে, আর এটা তো আমার দেখতে হবে আছে সারা দেশে। স্যার গতকাল সুপ্রিম কোর্টের একটা রায় কি আমাদের মাননীয় রিজার্ভেন্সের রায়টা পড়েছেন? স্যার স্যার আপনিও না পড়েছেন, পড়ে বিলকিস বানুর হত্যাকারী বলাৎকারী এদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দেশের একটা মডেল রাজ্যের সরকার এদেরকে প্রিভিচিওর ছেড়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলার ধাক্কা দিয়ে ঢুকে দিয়েছে আমাদের। বেটি বাঁচাও বেটি পড়াও, ঠিক আছে? এটাই এই যে তারপর স্যার এই রাজ্যে স্যার 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 আমি শেষ করছি স্যার। এই রাজ্যে স্যার উনি কিসের রাইটে এখনো 35 মিনিট উনি বলে নিয়েছে বিরোধী দলের নেতা নন বর্তমানে, বেশি কেন তো বিরোধী দলের নেতা নন বর্তমানে, ঠিক আছে? আমরা সংবাদ অপোজিশন লিডার। ওকে স্যার আমি শেষ করছি স্যার। আমি শুধু একটা অনুরোধ করবো স্যার, আমাদের রাজ্যের এক তপস্বী নিয়ে দীপাশ্রী দাস 8 সেপ্টেম্বর এখন সোশ্যাল মিডিয়ার পাল্লাই করে এরকম বহু মেয়ে নষ্ট হয়। এই মেয়েটাও পাল্লাই করে, ঠিক আছে? কিছু হবে না স্যার, এভাবে কি চলতে পারে স্যার? আর সব টোটাল চালিয়ে নিয়ে তো আপনার স্যার একটু না দেয় মানে আমি করতে পারছি স্যার। না আর 2 মিনিট স্যার, না 2 মিনিট হবে না স্যার, বলছি স্যার না 2 মিনিট হবে না, প্লিজ প্লিজ স্যার 2 মিনিট। আরে আমি বলি স্যার বাবা আপনি 2 মিনিট আপনি স্যার বলছি স্যার আপনাকে এরকম বলবেন না। হ্যাঁ অনুরোধ করছেন স্যার, তো করতে দেবেন। আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করবো না হয় না, ধন্যবাদ দিয়েছি আপনাকে স্যার, আপনি ধন্যবাদ দিতে হবে। আমি দিয়েছি আপনার ধন্যবাদ স্যার। না সুশাসন স্যার বলতে হয় না, অশোক সাম্রাজ্য সুশাসন বলতে হয়নি, ঠিক আছে? ভিক্টোরিয়া যখন ইংল্যান্ড চালাতো বলতো সূর্যাস্ত যেত না, যদিও এই সারা পৃথিবীতে ওকে তাদের জন্য তাদের সুশাসন রেকর্ড করতে হয়নি। আপনাদের জেলায় সুশাসনের চিহ্ন নেই, আমাদের আশ্বাসন। ওকে কাজী এটা একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা, বঞ্চনা এবং বাগানবাদের দলিল। কাজে এটাকে আমরা সমর্থন করতে পারছি না। সমগ্র বিরোধী দলের সমস্ত প্রস্তাব সমর্থন করে আমার বক্তব্য আপনাকে স্যার ধন্যবাদ জানিয়ে আমাদের সদস্য শ্রীমতী সরকারের কথা বলা হাতে আমি 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 বলি আপনার 6 থেকে 7 মিনিটের মধ্যে সময় আছে।
আপনারা সিপিএম থেকে পাবেন না, বিরোধী দলের নেতা সব উনি বিরোধী দলের নেতা না হওয়া সত্ত্বেও সিনিয়র মেম্বার ওনাকে টেন্ডার দেওয়া হয়েছে, বাস সিপিএম এটা পাবে না। আমাদের সব না ম্যাডাম বলছে উনি বলবেন না, বলবেন না, না আমি এই কথা বলতে কিন্তু 7 মিনিটের মধ্যে বলে শেষ করা হবে এবং হাতে 7 মিনিট সময় আছে, আপনি কথা বলবেন না, না না কথাটা কি বলছি শুধু আমি 7 মিনিট শেষ করব। আরে না 7 মিনিট না ম্যাডাম, 7 মিনিট না, কথাটা হচ্ছে হাতে 7 মিনিট আছে, আমরা 5টা করে বাড়িয়ে দিতে পারি, সেই কথা বলছি। অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার বলুন অনারেবল ম্যাডাম জাস্ট সব কথা জাস্ট অনারেবল এমএলএ কথা শুরু করার আগে জাস্ট আমি একটি জিনিস আপনাকে জানাতে চাইছি। অনারেবল সিনিয়র এমএলএ জিতেন্দ্র চৌধুরী এখানে কিছু ডাটা দেওয়ার চেষ্টা করছে। আমি যদি মনে করতে বা শুনছিলাম যে প্রত্যেক 2 দিনের আগে একটা গ্যাং রেপ হচ্ছে ত্রিপুরা, এরকম কিছু আপনি বলার চেষ্টা করছিলেন? এরকম কিছু তথ্যটা তো কাইন্ডলি একটু শেয়ার করবেন কোথা থেকে, তারপরে তো ঠিক আছে। না অনারেবল স্পিকার স্যার, যেটা তিনি বলেছেন এটাকে যদি আমরা ধরে নিই তাহলে তো গত 1 মাসে 15টা গ্যাং রেপ ত্রিপুরাতে হয়েছে। ইজ देयर এনি ডাটা? এরকম কোনো ইনসিডেন্ট আছে? যদি প্রত্যেক 2 দিনে একটা গ্যাং রেপ হয়ে থাকে, এখানে অনারেবল সিনিয়র এমএলএ আছেন কংগ্রেস দলে, কি বলার চেষ্টা করছিলেন আপনি? তো কাইন্ডলি এই ডাটাটা শেয়ার করবেন আমাদের সাথে। ঠিক আছে, ওকে। আমি একটা কথা বলছি লাস্ট মিনিট, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর মাননীয় অপোজিশন লিডার স্বপ্নাদের বর্মা মহোদয় বলবেন, এরপরে অন্তরাদের সরকার বলবেন, তার জন্য কিছুটা টাইমটা আমরা বাড়িয়ে দিলাম, এরপরে কিন্তু হাউস না আপনার সব এগ্রি আরো আছে কন্টিনিউ করা যাবে না এবং সময় নির্দিষ্ট কিছু করা যাবে না, মানে সরকার প্লিজ 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 সরকারের বর্মা মহোদয় বলবেন, অন্তরাদের সরকার বলবেন, এরপর কিন্তু অনেক বাকি থাকছে, মহারণা বাকি থাকছে 2-3 আর শীতের তো বাকি থাকবে কি হয়েছে বলতে আপনি খেয়ে দিলেন সরি নিয়ে গেলেন না ঠিক আছে আর মাননীয় সরকারের পক্ষ থেকে বলুন প্লিজ স্টার্ট মাননীয় অধ্যক্ষ মহোদয়, 5 তারিখ জানুয়ারি মাননীয় রাজ্যপাল নির্বাচন নিজে বক্তব্য নিশাকাও তুবুজা যে অ্যামেন্ডমেন্ট ও অ্যামেন্ডমেন্ট না সমর্থন কাইনো আংকক নারক নাই রাজ্যপাল গরম নাম বিনির্বাচন খনাকা বিনির্বাচন কয়েকটা আং ইসাকারো বানুখা বা মুতুমানি গুরি রকনি কক তিসা দাগিয়া অরঙ্গ মহিলানি উন্নয়নী বাগি কক তিসা দাগিয়া মহিলানি সুরক্ষানি বাগি কক তিসা দাগিয়া অর গ্রাম অঞ্চল নীলামানি বাগি কক তিসা দাগিয়া বড়মুখা এডিসিন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিবাসী পক্ষী সাজা দিয়া গুরিরকনি দর্শন গণদর্শন হত্যা ধর্ম নিবাসী পক্ষী সাজা দিয়া এবার এইমস নির্দাছে যে অরতিকা রাজ্য হাসপাতাল নির্মাণ খাইনানি মানে পক্ষী সাজা দিয়া আমার ত্রিভুবনী কক সাগলা স্বর্গ পাতাল আং স্বর্গনিক সাগলা পাতাল নিকক সাগলা আনো জনপ্রতিনিধি জমি রহতা আং জনগণ নিবাদী কক সানান জনগণ নিঃস্বার্থ নিবাদী কক সানান তিনি অর মহিলা উন্নয়নী বাগি কক দিশা জাগে হিমাহীন সানানে গানা ভবন তিনি বুড়ির जोंहा राजनीति खायनो सारा त्रिपुरा राज्योआव जों मा थांगौ थाङै जों अमाहायनो नंगौ बाबुरियाव जोंनो सावो बा दाबि थायो गुरियो निजिनि याखुबाय बाय थांबा जानि नुजागौ बिनि अरबो अनेक बखनाका यांगो ट्रेजारि बेंक अफिस दाबि थायो
unnayang develop kami nai yang babisa kayo asuk niya aw anggo apno সমর্থন kayo asuk niya develop niya apni babino tini buriro gomni yaknya kaiba sanani babino tini ritaknani tini orbo jodi industry ba orta rikantai takbai ritakman thamun ba takni silekabo kaham orbo otulum mesino rekamdai gondawo mane dikai mano aborokno riman kamdai debo berido abo develop ba bin unnot ni abu bithamanai binorbo burirokno lukha je busa khalai mani busa khalu to unnot ni manya apni bagi সরকার বুড়িরকনি ডেভেলপ নিবাদে বুড়িরকনি উন্নত নিবাদে নজরে দিনে আগামী স্থান জন্য তাই বুড়িরকনি সুরক্ষা বুড়িরক ভাইকে সুরক্ষা মানাই আং অঙ্ক কিষানানি জন্য সরকার বুড়িরকনি সুরক্ষা নিবাদে নজর মারি নাই जों सावो बुरिरकनि सुरक्षा निबादे নাই समाज आगुबै माफायनाय क्लाब आगुबै माफायनाय जुबक आगुबै माफायनाय सावो पियाबा आरो जों अबसाफानो सरकार যদি আগুবি ফায়াঙ্গাই সরকার যদি নজরে আনগাই বুরিরকনি সুরক্ষা কোনদিনও ফানো ফাইলা বাংলা বুরিরকনি সুরক্ষা যে বুরিরকনি সুরক্ষা রেখা বুরিরকনি সুরক্ষা নিবাদে পুলিশ রকনি স্থানীয় দায়িত্ব তম পুলিশ রককে পুলিশ চাকরিতে মাতলাঙাই বুরিরকনো চলারকনো আমাকে যদি পুলিশ রকনি চাকরিতে বাড়ি দিতাম থামগাই যে আনাচে গানাচে বা পাড়া আমজাই অমহাই রগো যে বুরিরকনি সুরক্ষা কিচালে নানি মনে খায়ো এবং আমার সারানি কিছু যে para anjayo je lama yang apa saya lama engkau bidang ini lama ro arti maro lama muda-mudi ini kamu hai kano tini para anjayo je lama mani gari porjot diklai maya para anjani lama abo baik itu watiyo diklai maya omahai lama para anjani lama gila mana kamu sungguh ani bidang sabha kendro ya প্রায় বিধানসভা কেন্দ্রনো লামা আমাহাই হামিয়া লামা রকম বেলাই শুধু হামিয়া সিনিয়া বেলাইকে হামিয়া লামা দङ অ লামা खौसो जों बुसकांनि जे बाजेट अधिवेशनाव अनेक बाजेट ओंखा बा बाजेट सिनामजाखा बाजेट दिग्लारिखा तेबा अ बाजेट बियां कमाय थांबाय अ बाजेट बरफ गोजावै दं যদি পিডব্লিউডির সাকান্তাঙ্গা ব্লকনো সাজি ব্লকনো সাকান্তাঙ্গা এডিশনাল সাকাই রাংক্রে আতে সব ব্লকনো সাকান্তাঙ্গা রাংক্রে অমহায় খাই মানো পারা আমনি লামা হামিয়াঙ্গি দমো তাকসু জারাতে আও সাইমানো রাজ্য সরকার যদি 60 ফুট দপ্তর দমো 60 ফুট দপ্তর নি বিশিনো যত দপ্তরন কিজানা কিজা আরো তলা তুলে যা করো Obo বিধানসভা দপ্তরি কমেয়া সামনে হিসেবে জড়াকম ফিয়াবা আং অপক্ষ সানানি মুসুঙ্গ যত দপ্তর নিন পিডব্লিউডি নিন নিন আরডি নিন এডুকেশন ইডব্লিউএস নিন অব বিভিন্ন দপ্তর দম ফিশারি দপ্তর দম जों যদি চিঠি সিগামগায় চিঠি সীমাবদ্ধ অবনি রিপ্লাই মাইয়া চিঠিনি রিপ্লাই মাইয়া जों গমহাকি সানাই dan sebab jora kulit, acik juga berikan banyak tangkai, bukan hanya cintai jauh kai. Apa namanya? Jengci cik kita, nodoriti, basi cik kita nadi, jengci kita sikamkai, jeng reply kabar na, mana ni pun, apa kesalahan ni muncul, apa orang, tema apa kesalahan ni muncul, je edisi elakau, kita kaya praktik sastra kendra, kuluk jakna ni muncul. শুধুমাত্র এডিস খেরামবাগ হসপিটাল দङ খেরামবাগ হসপিটাল নার্সিং নাই এডিসি চলিও এডিসি এলাকানি বড় চলিও বা খেরামবাগ হসপিটাল মা থানায় নাই রমনি তার
ইনর কিডনি নি অপারেশন খাইমে এখনো হার্ট নি অপারেশন খাইমে এখনো অপারেশন নি কেস আর অপারেশন খাইমে এখনো অন্তত আর ম্যালেরিয়া আন্টি হাইরিয়া বা নিনর ও সেলেন লুই ফানো অক্সিজেন লুই ফানো যে আইরে সুগুনানি জিবি ব্যবস্থা তো মানা না দিলে না আপনি বলবে এডিসে এলাকাও দেবতা পিএসসি কুলক জামনা লিখুন সামনে দিনে দিনে জনসংখ্যা বাড়ি হয়ে থাকো জনসংখ্যা মোতাবেক অব হসপিটাল বানানি দরকার কাছা কাজি হসপিটাল বা ইউনিয়ন আং আর আনি মানদানো ডক্টর দীপক ছাত্র তিনি অবধ ভারতীয় ডক্টর যিনি মাননীয় মুখ্যমন্ত্রী খরচা আর ডক্টর পাকুমান বাদী বেলাইতে হামবাই মারিও তিনি আং সানা ভারতীয় ডক্টর পাই পিএইচডি চালু দিমাইয়া তে ডক্টর নামাই আর স্টাফ নার্স করে আর নিয়ে ডক্টর নিয়ে রুম করে আর তে সিট নামাই আর ব্রেডনি ব্যবস্থা করে নক যেমন কাহানিয়া সিট নি ব্যবস্থা ও বেবাগ হসপিটাল অমহাইকাই অবাক মুই দঙ্গ মানদাই এলাকানি তাই কাইসান গানকাই মাননীয় মুখ্যমন্ত্রী নো আর মানদানি অজেন্দ্র বাজার কাছে হসপিটাল দাবি খাই নাই এলাকানি বড়রা গ্রিটিং আপনি রেজিগনেশন সি নাই মানে মুখ্যমন্ত্রী নো কাছে অ্যাপ্লিকেশন খাইটা এবং বড় দাগা বরিনা নিবসিও আর 13টা বিএস কমিটি দঙ্গ মানদাই জানবো আপনি বাদি বড় কাছে তাল হসপিটাল কাছে লোক জার্মানি কিন্তু বিমান খাইজা তিনি আর যদি হসপিটাল তাল পিএইচসি কুলবিরি কামকাই আর মোহনপুর নিগো সুবিধা নাই থানা নিবাদি নাই নজরিসপুর নিগো সুবিধা নাই শুধু মালদা এলাকা নিসিমি সুবিধা আমলা আপনি বাদি মাননীয় মুখ্যমন্ত্রী নিখানে আমি রিকোয়েস্ট বা আবেদন করলাই আর যাহাতে বড় মহাকে বিমান খাইতে মানে পাবলিক বিমান হবো অজেন্দ্র বাজার কাছে তাল হসপিটাল কুলক জার্মানি নিগুন তাই এই সংগ্রামকাই আমি নিজে স্বয়ং আমি নিজে বাইখান মাননীয় মুখ্যমন্ত্রী নো আমি চিঠি শিকা অচিঠি গামকার অবন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটাল যে হেলথ নি ডক্টর বা বিন খানি চিঠি সিমানি অবংখা ডক্টর খরচা ডক্টর ও ডক্টর নি বুমুখা বিপ্রজিৎ দেববর্মা ও ডক্টর নি নাইব দুঃখকারী ওই বিহিতঙ্গ বুঝাতঙ্গ তারপরে বিহিত করে হিলি নাই অবৈধভাবে তাই খরচ হবে কাজা দিতাই কথা শুধু আর কাজা মানে কক সিমিয়া সা তিনি তিনি বড় তামিলনাড়ু মাদুরাইও 3 বছর চাকরি খাই ত্রিপুরাও বেতন নব তামিলনাড়ু মাদুরাইও চাকরি খাইব আর বেতন নাও অমহাই লাই 9টা সরকার কথা যে ছাড় যেভাবে যে দপ্তর হাই যে কেলেঙ্কারি চলি দঙ্গ যেভাবে ও দপ্তর হাই দুই দঙ্গ বাহাইকাই সরকার অবর সাইমাইয়া উনানি না তাবু আপনি পরে বসা আপনি পরে টিএমসি ও কোন প্রফেসর নাম তৈরি লিখা কোন প্রফেসর নাম তৈরি লিখা বিপ্রজিৎ দেববর্মা তিনি और वो लॉ डिपार्टमेंट हाईकोर्ट ऑर्डर था बिने दाता किखनानि बा बिने रिली सामानि करेबो किंतु रिमानि करेबो अब कोनो डिसमिस नय थाका तांगैनानि ना आं अब सानानि जोङो माननीय मुख्यमंत्री न आं अबनो आवेदन खायनाय जे डॉक्टर और विप्राजित देबबर्मा वो बाहायके তাই খরচ সাকাই জাতি মান বাহাইকে খাতারো দুইটা তিনটা খাতারো দুইটা চাকরি খাই মান তারপরে বক্তারি সাহাই খাই ও টিএমসিও প্রফেসর হিনি তমান আপনারা তদন্ত খাইনি নাই আং খবক মুনারগম এবং আমার তাই কিসিসা কক নারে নাই নারী দর্শন গণদর্শন তুই নাই নারী দর্শন গণদর্শন যে নারী দর্শন গণদর্শন দমন খাইনানি আব সরকার এক মারি নাই হাইকে দমন খাই হইনা যেভাবে ও নারী দর্শন গণদর্শন শিকারী থাকায়
গুণীরক শিকার খাই আবো সাজি নাই বড় পূজা তাঙ্গি পূজা বড় কুসু পূজা খা আর সামাবিয়া বতাম চুমখা বতাম কাঙ্খা আর সামাবিয়া আরো রাজনীতি খাবি থাকো যে যারা দর্শন গণদর্শন হোক আর যারা রাজনীতি খাবি থাকো বিভিন্ন থাকি রাজনীতি নাই নির্বাচন আঙ্গু সামাই নি থাকি রাজনীতি খাব নাই অমহাই থেকে গুণীরকনি ঠিক যত রাজনৈতিক শিখলাই থাকাই আবো কোন বাইরে দমন করলাম আপনি বাকি স্যার ও গুণীরকনি নারী দর্শন গণদর্শন নাই সারা দিন বাহাইতে দমন খাইমান বা অরব যদি সে মরব থানা একের রাজনৈতিক গতমই থাকো একের আমি থাকো আর যদি একের থেকে থাকি নাই বুকি উইদ্র খেলাই জিনিস খাও আর আবো মিডিয়া কলোনি নাই চেঙ্গরা হানি পর্যন্ত খুন হইব আর পুলিশ রক থাকি নাই আর পুলিশ রক মদত খাইনি দরকার অবন আদালত পর্যন্ত আদালত পর্যন্ত কুসুমে রেখেছে অবিচার নারী আপনাদের সরকার নারী দর্শন গণদর্শনের ব্যাপার এটা নজর নেন চিন্তন হ্যাঁ গুণীরকনি ইজ্জত দমন মামলা কামকাই নারী মা নারী শক্তি নাই যেভাবে তিনি মাননীয় প্রধানমন্ত্রী সামারি নারী শক্তি নারী দ্রুন দিদির কারিখানি বেটি বাঁচাও বেটি করাও বাবু বড় খান সবই নাই যদি সরকার যদি গুণীরত্ন ইজ্জত নিতে পারো যে নজর ইয়াকাই অবন মাটি ইংরি থানায় এবং বাকি স্যার দেব ওরা আমি সারা হিন্দু এমসি ব্যাপারও এমসি যাচো 2018 সিমিনাই খানামানি kunjubai kenapa mokol bai nukiako mokol bai nuknani bagi naina alpina opo kisawo o MC dacho jodi tini tipra rai jogo obahai hospital floga angkai jeng belai ke tongchok nai tai hamjak nai jotto bori ongsho sara tipra rai jogo jesel pal madana mai cari kain satun jesel pal lunni kain satun বাবু গঙ্গায় নরেন্দ্র মোদী পর্যন্ত সে গ্রেফতার এনে থাকা দুর্নীতি ব্যাপার আমি সেটা স্কিম লেখা প্রধানমন্ত্রী যে কেন্দ্র প্রকল্প আসছে লেখা আর মুখ্যমন্ত্রী প্রকল্প লেখা আর কখন আছে ত্রিপুরা রাজ্য নুই আসন্ন বাংলাদেশ আপনি যদি ও এনসি যাচ্ছে যদি হসপিটাল লোকাল গঙ্গায় বাইরে ওখানে চিকিৎসা খাইনানি নাংলা ত্রিপুরা রাজ্য চিকিৎসা খাইনানি সুযোগ মানাই আপনি বাদে এমপি যাচ্ছো উগ্র হসপিটাল খুলুক নাই আবার खोनानानै आं खोनानानै नुदों बा जों खोनानानै नुदों ताको खोनायाखौ एमपि जाच्ছো हस्पिटाल खुलुंनायनि बागै जागा नायखा बा नक सिनखा नक सोनानै बागै पिलार कायखा आको ब्रक खोनायाखौ आको एमपि जाच्ছো हस्पिटाल कायसे खुलुंनानै नुदों आं बारा कक साया कक सानाय लास्ट कक सानाय दिने और जे दिने माननीय राज्यपाल जे बिल भाषण नबक सामानी जे डिउटी पेंशन जे अमेंडमेंट हुई फेमिली अब हाते इनक्लूड नानी इनक्लूड बाई कांकांकाय बुरिरकनि महिला संरक्षण बिल अब जेहेतु कामानी बा अ हाउस आंको हाउस अकनो सानाय 2009 प्रतिभा पार्टी जे कक जे गब महिला संरक्षण बिल नि कक सालांगा 100 दिन नि माथाय जे महिला संरक्षण बिल पास लाइनाय निनाय अ जागाव अ हाउसआव अबनो कक नागान जे रेजाय बेंचनि करप्शन महिला ओ कक्ति शाखा जे महिला संरक्षण बिल नि बेपार आं आबनो सम्पूर्ण भावे समर्थन खायो अब जाहाते राज्यपालनि भाषण अबनो संशोधन खालायजागोन आं अकक सालानि मुजुंगाखौ मुजुंगो ताई अग्रिम पेंशन जे कक जे अमेंडमेंट को माने अब जाहाते इनक्लूड निथो ओंखाय राज्यपालनि भाषण अब अदुरानि थानाय सम्पूर्ण हुई थानाय যদি অপযত্ন যদি ইনক্লুড থেকে নিতাই সম্পূর্ণ উন্নয়নি মনে খাইন আমি ভাষণের পয়সা আমরাই যত্ন করব মাননীয় সদস্য শ্রীমতী অঞ্চলা দেব সরকার মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই মহতী সভার মাননীয়
রাজ্যপাল প্রদত্ত ভাষণের উপর আলোচনা করার সুযোগ প্রদানের জন্য আমি আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইংরেজি নববর্ষ এবং আসন্ন পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে মহতী সভায় উপস্থিত সকল সদস্য এবং আপনাদের পরিবার পরিজন, আমার কমলাসাগর বিধানসভা ক্ষেত্রে সকল জনগণ সহ রাজ্যবাসী এবং এই সভায় উপস্থিত সকল কর্মচারী ও আধিকারিকগণ সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। মহোদয়, রাজ্যপাল প্রদত্ত ভাষণের প্রথম পৃষ্ঠা 2023 ইংরাজি সালের বিজ্ঞানের জয়যাত্রার অগ্রগতি স্বরূপ চন্দ্র-3 বিক্রম, প্রজ্ঞান রোভার, আদিত্য-L1 এর মতো যুগান্তকারী বিশেষসমূহের উল্লেখ করার মাধ্যমে দেশের বিজ্ঞানীদের যেমন সম্মাননা প্রদান করেছেন, পাশাপাশি আমাদের বিহারী বাজপেয়ীজি জয় কিষাণ এবং জয় বিজ্ঞান স্লোগানকে সম্মানিত করেছে। সেজন্য আমি মাননীয় রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। একদা ভারতে মাতৃজাতি শুধুমাত্র ঘর সামলানোর কাজে ব্যস্ত থাকত। যুগের পরিবর্তনের সাথে এবং ভারতের সর্বজন শ্রদ্ধেয় বর্তমান প্রধানমন্ত্রীজির নেতৃত্বে পরিচালিত ভারত সরকার মহিলা স্বসহায়ক দলকে ড্রোন প্রযুক্তির মতো সর্বাধুনিক ব্যবস্থা সামিল করার লক্ষ্যে 1261 কোটি টাকা দিয়ে একটি যুগান্তকারী কেন্দ্রীয় প্রকল্পের অনুমোদন প্রদান করেছে, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কর্তৃক এবং বাস্তবায়িত মহিলা কল্যাণে বিগত সঙ্গত কারণে মাননীয় রাজ্যপাল ওনার প্রদত্ত ভাষণে উল্লেখ করেছে ড্রোন প্রযুক্তির পাশাপাশি মহিলা সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যাহা স্বাধীনতার দীর্ঘ বছর পরেও কোনো সরকার নিতে পারেনি বা নেয়নি। মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে এই ঐতিহাসিক যুগান্তকারী যুগ উপযোগী সিদ্ধান্ত নেওয়াতে আমি আপনার মাধ্যমে একজন সাধারণ মহিলা হিসাবে বিশ্বের ইতিহাস সৃষ্টিকারী মাননীয় প্রধানমন্ত্রীজিকে প্রণাম জানাচ্ছি। মহাশয়, মহিলাদের সার্বিক উন্নয়ন ব্যতি রেখে পরিবার, সমাজ, রাজ্য, দেশ কোনো কিছুরই উন্নয়ন সম্ভব নয়। সেদিকে লক্ষ্য রেখে আমাদের আদরণীয় ও জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে পরিচালিত বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহারের মাধ্যমে গর্ভবতী মহিলাদের অ্যান্টিনেটাল চেক আপের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, সামাজিক ভাতা 2000 টাকা, দিদি মহিলা সহ দিব্যাঙ্গজনদের বিভিন্ন সহায়ক যন্ত্রপাতি প্রদান, পরিবর্তিত লিঙ্গ শ্রেণীর লোকদের পুনর্বাসন, কল্যাণ সহায়তা দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা ট্রান্সজেন্ডার বোর্ড গঠন, বাল্য সদন, চাইল্ড কমিটি, জুভেনাইল জাস্টিস বোর্ড, অবজারভেশন হোম, স্পেশাল হোমের মতো মহিলা ও শিশু উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার গৃহীত বিষয়সমূহ পুস্তিকার 8 নং পৃষ্ঠা 21 নং প্যারাতে উল্লেখ করার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের জনপ্রিয় ও প্রচার বিমুখ মুখ্যমন্ত্রীজি কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত সমূহের জন্য অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে মহিলাদের উন্নয়ন এবং বিকাশ শুধু পুস্তিকায় সীমাবদ্ধ নয়। ত্রিপুরার গর্বের সন্তান
মহিলা যুব লীগ 2023 ইংরেজি পূর্ব জুনে 7টি স্বর্ণ, 6টি রৌপ্য পদক এবং 5টি ব্রোঞ্জ পদক লাভ করেছে। তাছাড়া স্পোর্টস স্কুলের প্রাক্তন ছাত্রী শ্রীমতী অস্মিতা দে জুনিয়র ও ক্যাডেট এশিয়ান কাপ 2023 জুডোতে স্বর্ণপদক এবং এশিয়ান জুডো চ্যাম্পিয়নশিপ 2023-এ রৌপ্য পদক লাভ করেছে। মহাশয়, উন্নয়নের প্রাক শর্ত শান্তি। শান্তি রেখে উন্নয়ন সম্ভব নয়। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও উগ্রপন্থা জনিত সন্ত্রাসবাদ সমস্যা বর্তমানে অবলুপ্ত। রাজনৈতিক হিংসা, সন্ত্রাস, খুন যেগুলি বাম আমলে আকসার ঘটত, বর্তমানে রাজ্যে সেই অপসংস্কৃতি অবসানের মাধ্যমে শান্তির পরিবেশ প্রবহমান। আদরণীয় মুখ্যমন্ত্রীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি ঐকান্তিক প্রচেষ্টা ঘর, জল, বিদ্যুৎ, খাদ্য, শিক্ষা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণ, কৃষি উন্নয়ন, মহিলা ক্ষমতায়ন ও মহিলা সশক্তিকরণ সহ প্রতিটি ক্ষেত্র মাননীয় রাজ্যপালের ভাষণে প্রতিফলিত হওয়ার জন্য আমি মাননীয় রাজ্যপাল মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সরকারি পরিষেবা এবং সরকার কর্তৃক জনকল্যাণে গৃহীত অসংখ্য স্কিম সমূহে জনগণকে সম্পৃক্তকরণ, অংশীদারিত্ব বৃদ্ধি, জনগণের মধ্যে জাতীয়তাবোধ ও দেশাত্মবোধ জাগ্রতকরণ, জাতীয় সংহতি সুদূর করার লক্ষ্য নিয়ে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি, বীরুকা নাম, মেরা মাটি মেরা দেশ, হর ঘর তিরঙ্গা, প্রতি ঘরে সুশাসনের প্রথম এবং দ্বিতীয় পর্যায় এবং বর্তমানে সারা দেশের সাথে আমাদের রাজ্যে ও চলমান বিকশিত ভারত সংকল্প যাত্রার মতো অতি গুরুত্বপূর্ণ কার্যক্রম সমূহের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে সংখ্যাধিক মহিলাদের উপস্থিতি, মহিলা ও শিশু কল্যাণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির স্বপ্নকে সাকার করবে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। রাজ্যের সার্বিক উন্নয়ন অগ্রগতির অন্যতম প্রাক শর্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ঐকান্তিক প্রচেষ্টা প্রত্যাশার চেয়েও অনেক নতুন রেল সংযোগের মাধ্যমে আমাদের রাজ্যকে দেশের অনেক মেট্রোপলিটন শহরের সাথে যুক্ত করা হয়েছে এবং হচ্ছে। তাছাড়া নতুন জাতীয় সড়ক নির্মাণ রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। সড়ক পথে সাবধান হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে সংযুক্তি এবং আগরতলা আখাউড়া রেল সংযোগের মাধ্যমে রাজ্যের সাথে বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ সাধনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান সহ সার্বিক উন্নয়নে রাজ্যের যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে তা বলার অপেক্ষা রাখে। মহাশয়, একটা সময় রাজ্যে তৈরি ঘর, কাঁচা ঘর ছিল মানুষের বসবাসের একমাত্র সম্ভব। আজ থেকে 13-14 বছর পূর্বে 2010-11 সালে সারা রাজ্যে 1 থেকে 1,500 ঘর বরাদ্দ হতো। বর্তমানে 1 বছরে সারা রাজ্যে
82,000-এর উপর স্থায়ী পাকা ঘর বরাদ্দ হয়েছে। আর কয়েক বছর পর কাঁচা ঘর বা ছনের ছাউনি যুক্ত ঘর মিউজিয়ামে গিয়ে দেখতে হবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মহতী উদ্যোগের প্রতিফলন এই ব্যাপক মাত্রা ঘরের বরাদ্দ এবং নির্মাণ। সেজন্য মাননীয় রাজ্যপাল মহোদয় বিষয়টি ওনার ভাষণে তুলে ধরার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় রাজ্যপাল মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী নিজেও একজন সুচিকিৎসক। আমরা দেখতে পাই উনার কর্ম ব্যস্ততার মাঝে উনি প্রায়শ চিকিৎসা কার্যে অংশগ্রহণ করছে। চিকিৎসা ব্যবস্থার প্রতি উনার আগ্রহের প্রতিফলন আমরা দেখতে পাই। আগরতলা মেডিকেল কলেজে 100টি স্নাতকোত্তর আসনে পুনরায় মঞ্জুরি। এএমসি রেডিওথেরাপিতে 3টি সুপার স্পেশালিটি দপ্তরে 144টি নূতন পদ সৃষ্টি স্থাপন, স্বাস্থ্যক্ষেত্রে নূতন পরিকাঠামো নির্মাণ। মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রতি বাড়িতে স্থায়ী পাকা ঘর, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, আয়ুষ্মান কার্ড প্রদান, লাখ প্রতিনিধি প্রকল্প, ডিজিটাল মাধ্যমে স্বচ্ছতার সাথে লেনদেন, সারা রাজ্যে ই অফিস চালু, মূল্যে ধান ক্রয়, বিনামূল্যে খাদ্য শস্য বিতরণ, মাতৃগর্ভ থেকে মৃত্যুর পর শ্মশান পর্যন্ত অসংখ্য ভাতা ও সহায়তা প্রদান সহ জনকল্যাণে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত নাম না বলা অসংখ্য প্রকল্প আমাদের দেশকে বিশ্বের কাছে সত্যি গৌরবান্বিত করেছে। তাই তো বিশ্ব কবির ভাষায় বলতে হয়, এমন দেশে কোথাও খুঁজে পাবে না তো তুমি, ও সে সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি। হ্যাঁ, সত্যি আমার জন্মভূমি। আমার গর্বের ভারত, জয়তু ভারত, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবে। সবাইকে নমস্কার ও ধন্যবাদ। এই সভা আগামী 10 জানুয়ারি বুধবার 2024 তারিখ বেলা 11টা পর্যন্ত উদ্বোধন করা হবে।